আচ্ছা, গত ক্লাসে কি আমাদের কমন কালেক্টর পর্যন্ত হয়ে গেছিল না? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা কমন কালেক্টরের পরে নতুন একটা টপিকে চলে যাব। তার আগে একটা টপিক, সেটা হলো ইফেক্ট অফ ইনপুট রেজিস্ট্যান্স এন্ড আউটপুট রেজিস্ট্যান্স। খুব দ্রুত, হ্যাঁ, একটু রেসপন্স করো তোমরা, যে বোঝো কিনা। একটু অ্যাটেনশন দাও, তাড়াতাড়ি আমরা আগাবো। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি একটা অ্যাম্পলিফায়ারকে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি এরকম হতো, ঠিক আছে? এটা অ্যাম্পলিফায়ার কেন? কারণ এর গেইন আছে। হ্যাঁ, এর ভোল্টেজ গেইনটা নিয়ে আমরা এখন ইন্টারেস্টেড। স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার আমাদের হেডিং ছিল। তো স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার মেইনলি ভোল্টেজকে অ্যাম্পলিফাই করে। তাহলে এই অ্যাম্পলিফায়ার, এটার ভোল্টেজ গেইন কত? এটা লেখা আছে এভি, ভোল্টেজ গেইন। যেহেতু এটা অ্যাম্পলিফায়ার, যদি এটা অ্যাম্পলিফায়ার হয় তাহলে সে কি করবে? ইনপুটের ভোল্টেজকে এই এভি দিয়ে মাল্টিপ্লাই করে আউটপুটে প্রডিউস করবে। তাহলে আউটপুটকে আমরা একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো, এটা একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের ভোল্টেজের ভ্যালু ডিপেন্ড করছে তার উপরে, ইনপুট ভোল্টেজের উপরে, এই ভি ইন এর উপরে, তাই তো? আর এই ভি ইন কে সে মাল্টিপ্লাই করবে কত দিয়ে? তার ভোল্টেজ গেইন দিয়ে, এভি দিয়ে। তাহলে এটা হয়ে গেল আউটপুট ভোল্টেজ। এখন আউটপুট ভোল্টেজটা যাওয়ার পথে আমরা জানি ভোল্টেজ যদি আউটপুটে প্রডিউস হয় তাহলে আউটপুট রেজিস্ট্যান্সটা কি হবে? তার সাথে সিরিজে থাকবে। এই যে আউটপুট রেজিস্ট্যান্সটা কি আছে? সিরিজে আছে। এটা হলো একেবারে জেনারেল। হ্যাঁ, আমরা যে অ্যাম্পলিফায়ারের জন্য আউটপুট ইম্পিডেন্স প্যারালালি ধরেছিলাম, তখন কারেন্ট সোর্স ছিল এই জন্য। আর এখন আমরা একেবারে জেনারেলাইজড ফর্মে একটা অ্যাম্পলিফায়ারকে রিপ্রেজেন্ট করতেছি। আর ইনপুটে ভোল্টেজ দিলাম, আউটপুটে ভোল্টেজ পেলাম। সেই ক্ষেত্রে আউটপুট ইম্পিডেন্সটা ভোল্টেজ সোর্সের সাথে কি থাকবে? সিরিজে থাকবে। আর ইনপুটে আমরা কি দিচ্ছি? ইনপুটে একটা ভোল্টেজ দিচ্ছি, তার কারণে একটা ইনপুট কারেন্ট প্রডিউস হবে। সেই জন্য ইনপুটটাকে জাস্ট একটা ইম্পিডেন্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। দেখো, এটা হলো ইনপুট ইম্পিডেন্স। তাহলে এই ইনপুট ইম্পিডেন্স যদি কম হয় তাহলে সিগন্যাল সোর্সকে যখন ইনপুট টার্মিনালের সাথে কানেক্ট করা হবে তখন এই সিগন্যালের ভোল্টেজটা ড্রপ করে যাবে। ঠিক আছে? সিগন্যালের ভোল্টেজটা তখন কি হবে? ড্রপ হয়ে যাবে। দেখো, এটা যদি লো হয় তাহলে এখান দিয়ে বেশি কারেন্ট ফ্লো করবে, ইনপুট দিয়ে বেশি কারেন্ট ফ্লো করবে। বেশি কারেন্ট ফ্লো করলে এই আর এস এর অ্যাক্রসে একটা বড় ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। তাহলে এই সোর্সের যদি ভোল্টেজ ওপেন অবস্থায় থাকে সে 5 মিলিভোল্ট, তখন কানেক্ট করার পরে কি হবে? 5 মিলিভোল্ট থাকবে না কমে যাবে? মানে অ্যাম্পলিফায়ারের সাথে কানেক্ট করার পরে 5 মিলিভোল্ট থাকবে না কমে যাবে? স্যার বুঝতে পারিনি কথাটা। বুঝতে পারনি? ধরো, এটা হলো তোমার একটা সোর্স আছে, এটা হলো সোর্স, একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা আমি অ্যাম্পলিফায়ারের সাথে কানেক্ট করিনি, এটা ওপেন অবস্থায় আছে। এখন ওপেন অবস্থায় আমি ভোল্টেজটা মেজার করলাম, পেলাম 5 মিলিভোল্ট। এখন এই অ্যাম্পলিফায়ারটা, সরি, ইনপুট সিগন্যাল সোর্সটাকে এনে অ্যাম্পলিফায়ারের ইনপুটের সাথে কানেক্ট করে দিলাম। এখান দিয়ে কারেন্ট ফ্লো করতে শুরু করলো। তাহলে কি টার্মিনাল ভোল্টেজ 5 মিলিভোল্ট থাকবে না কমে যাবে? কমে যাবে। কমে যাবে। কেন? এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্সে কিছু ড্রপ হবে। জি স্যার। যে কোনো সোর্সেরই, শোনো, ওপেন অবস্থায় আমরা এটাকে বলি ফ্লোটিং ভোল্টেজ, বেশি দেখায়। যখন এটাকে সিস্টেমের সাথে কানেক্ট করা হয় তখন ভোল্টেজটা কিছু কমে যায়। কেন কমে যায়? ইন্টারনাল রেজিস্ট্যান্সের ড্রপের কারণে। তাহলে এখন বলো দেখি, এই রেজিস্ট্যান্সের এইটা হলো আমার কার ইম্পিডেন্স? অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্স। তাহলে অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্স যদি কম হয়, লো হয়, তাহলে এখানে ড্রপটা বাড়বে না কমবে? একটা অ্যাম্পলিফায়ার মনে করো আছে ইনপুট ইম্পিডেন্স
ইম্পিডেন্স ভেরি হাই, আরেকটা আছে ইনপুট ইম্পিডেন্স ভেরি লো। দুইটাতে আমি এই সোর্সটাকে লাগালাম, দা সোর্স উইথ 5 মিলিভোল্ট, তাহলে কোনটাতে বেশি ড্রপ হবে? যেটা লো সেটা। কেন? লো হওয়ার কারণে এখান দিয়ে কারেন্ট বেশি ফ্লো করবে, ঠিক না? এই ইম্পিডেন্স যদি লো হয় তাহলে এখান দিয়ে কারেন্ট কি হবে? এই কারেন্টের ভ্যালুটা বড় বেশি হবে না? বড় হবে, বেশি হবে। আরএস এ ভোল্টেজ ড্রপ বেশি। হ্যাঁ, তখন আর এস এ ভোল্টেজ ড্রপ বেশি হবে। তাহলে এখান থেকে কিন্তু তোমরা এটা রিয়েলাইজ করতে পারছো যে অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্স যদি লো হয়ে যায় তাহলে কি প্রবলেম হয়? প্রবলেম হয় যে সোর্সের ভোল্টেজটা ফল করে যায়। আচ্ছা, এখন মনে করো সোর্সটা ওপেন অবস্থায় ভোল্টেজ কত বলছিলাম? সোর্স 5 মিলিভোল্ট। 5 মিলিভোল্ট। এখন এই অ্যাম্পলিফায়ারের ধরো 1000, অ্যাম্পলিফায়ারের গেইন ধরলাম কত? 1000, একটু বড় করে ধরলাম জাস্ট বুঝার জন্য। তাহলে আমরা কি এক্সপেক্ট করতেছি যে আমার সোর্সের ভোল্টেজ হলো 5 মিলিভোল্ট, গেইন হলো কত? গেইন কত? 1000। সেজন্য কি হবে? আউটপুট ভোল্টেজ শুড বি 5 ভোল্ট, তাই না? But actual value will be lower than 5 volt. This is called loading effect. Loading effect due to the low input impedance of the amplifier. যদি এই ইনপুট ইম্পিডেন্সটা লো না হয়ে হাই হতো তাহলে লোডিং ইফেক্টটা কম হতো, তাই না? ধরো এটা এই ইনপুট ইম্পিডেন্সটা ইনফাইনাইট, খেয়াল করেছো? তাহলে এখান দিয়ে কারেন্ট কতটুকু ফ্লো করতো? জিরো। কারেন্ট জিরো হইলে এই আরএস এর অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ কত হতো? জিরো। কারেন্ট জিরো হলে আরএস এর ভোল্টেজ ড্রপ কত হতো? জিরো। জিরো। তখন ভি ইন এর ভ্যালু কত হইতো? 5 মিলিভোল্ট। 5 মিলিভোল্ট। তো সেই 5 মিলিভোল্ট will be multiplied by AV 1000 ধরেছি, তাহলে আউটপুটে কত ভোল্টেজ প্রডিউস হয়ে যেত? 5 ভোল্ট। 5 ভোল্ট প্রডিউস হতো। তাহলে এটা ছিল আইডিয়াল কেস যদি ইনপুট ইম্পিডেন্স তোমার কিন্তু ইনপুট ইম্পিডেন্স তো ইনফাইনাইট করা সম্ভব না, এটা ফাইনাইট। তাহলে ফাইনাইট হলে এখান দিয়ে কিছু কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করলে এখান দিয়ে ভোল্টেজ কিছু ড্রপ হবে। তো ভোল্টেজ ড্রপ হওয়ার পরে ধরো ভি ইন এর ভ্যালু কত হবে বলো তো? ভি ইন এর ভ্যালু হবে ভিএস মাইনাস আই মাল্টিপ্লাইড বাই আরএস, তাই না? তাহলে এখান দিয়ে যত বেশি কারেন্ট ফ্লো করবে ভি ইন এর ভ্যালু তত কমতে থাকবে, কমলে আউটপুটটা আমরা কম পাবো। তাহলে আমরা কি বলতে পারতেছি যে ইনপুট ইম্পিডেন্স, অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্স যদি কম হয় তাহলে অ্যাম্পলিফায়ারের ওভারঅল গেইন কমে যাচ্ছে, তাই না? ওভারঅল গেইন বলতে কনসিডারিং আরএস সহ যদি কনসিডার করি। এটা কি বোঝা গেল? স্যার মানে একটা বিষয় আমি বুঝিনি ওখানে, মানে আউটপুট ইম্পিডেন্স এর সাথে আউটপুটের সাথে আসি নাই এখন, আউটপুট বাদ, আউটপুট মনে করো নাই। অ্যাম্পলিফায়ারের ব্লক ডায়াগ্রামে যে আউটপুট মানে ইম্পিডেন্স এর সাথে ওই যে বি ইন আর ওই যে মানে বি আউট যেটা মানে বি ইন ইনটু এ বি যেটা ওইটা যে মানে সিরিজে আছে, এটা কেন? এই যে এই পাশে এটা সিরিজে আছে যে বললাম যে এটা ভোল্টেজ সোর্স এখন কনসিডার করতেছি। ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স কি থাকে? সিরিজেই থাকে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ইনপুট সাইডের ইনপুটের ইম্পিডেন্স যদি খুব লো হয় তাহলে অ্যাম্পলিফায়ারের গেইন কমে যাবে। আচ্ছা ধরো তো এই ইনপুট ইম্পিডেন্স জিরো, তাহলে এই অ্যাম্পলিফায়ারের গেইনও জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে বলো? এই রেজিস্ট্যান্স যদি জিরো হয় তাহলে ভিইন এর ভ্যালু কত হবে? জিরো হবে, সবটাই তো আরএস এর মধ্যে। হ্যাঁ, তো সবটাই আরএস এ ড্রপ হয়ে যাবে। তাহলে অ্যাম্পলিফায়ার কোনো ইনপুট ভোল্টেজ পাবে না। তাহলে ভিইন এর ভ্যালু জিরো হলে আউটপুট ভোল্টেজ কত হবে? জিরো মাল্টিপ্লাইড বাই জিরো। তাহলে আউটপুট আমি পাচ্ছি না। ইনপুট ইম্পিডেন্স যদি জিরো হয়ে যায় তাহলে আউটপুট আমি পাচ্ছি না। এটাকে বলে শর্ট সার্কিট, কারণ তখন সিগন্যাল সোর্সটা শর্ট হয়ে যাবে। সেই জন্য বলো তাহলে ইনপুট ইম্পিডেন্স অ্যাম্পলিফায়ারের বেশি হলে ভালো না কম হলে ভালো? বেশি হলে ভালো। বেশি হলে ভালো। এটা ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের কথা বলা হচ্ছে। আবার কারেন্ট অ্যাম্পলিফায়ার হলে আবার অন্য প্রপার্টিজ হয়ে যাবে। কারণ আমরা তো স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার করেছি। স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার ইজ ওয়ান কাইন্ড অফ ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। এখন আউটপুট ইম্পিডেন্স কম হলে ভালো না বেশি হলে ভালো সেটা এখান থেকে দেখো।
ধরো এখানে সে ভোল্টেজ প্রডিউস করলো, সে 5 ভোল্ট প্রডিউস করলো, হ্যাঁ, ইনপুট ইম্পিডেন্স ভেরি হাই, অলমোস্ট 5 ভোল্ট হ্যাজ বিন প্রডিউসড এট আউটপুট। তাহলে এখন যদি তুমি লোড লাগাও, এই লোড না লাগাইলে এখানে কত পাওয়া যাবে? 5 ভোল্টই পাওয়া যাবে, তাই না? লোড না এটা লাগাই নাই, এখন অ্যাম্পলিফায়ারের আউটপুটে কত ভোল্ট পাওয়া যাবে? 5 ভোল্ট। যখন তুমি লোড লাগিয়ে দিবে তখন আবার এখানে একটা লোডিং ইফেক্ট হবে। কেন? এবার কারেন্ট ফ্লো এখান দিয়ে করতে থাকবে, কারেন্ট ফ্লো করলে এখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, বাকি ভোল্টেজ এখানে আসবে। তাহলে এই আউটপুট ইম্পিডেন্সটা যত কম হয়, এখানে ড্রপ তত কম হবে। তত বেশি ভোল্টেজ এই আউটপুট লোডে প্রডিউস হবে। তাহলে এখান থেকে বলো দেখি, আউটপুট ইম্পিডেন্স কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? কম হওয়া ভালো। কম হওয়া ভালো। এইটাই হলো ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের প্রপার্টি। ঠিক আছে, আউটপুট ইম্পিডেন্স কম হলে ভালো আর ইনপুট ইম্পিডেন্স বেশি হলে ভালো। কিন্তু সবকিছু আমরা আইডিয়াল প্রডিউস করতে পারি না, সেই জন্য অনেক সার্কিট ইউজ করতে হয়। একটা দুইটা সার্কিট দিয়ে সিস্টেম তৈরি করা যায় না। ঠিক আছে, আমরা কিছু অ্যাম্পলিফায়ার দেখেছি না, যে যাদের ইনপুট ইম্পিডেন্স হাই আবার আউটপুট ইম্পিডেন্সও হাই, তখন আরো একটা অ্যাম্পলিফায়ার লাগানো হয় যেটার আউটপুট ইম্পিডেন্স লো। এগুলো কাসকেড করে করে সিস্টেম তৈরি করা হয়। তাহলে এটা একটুখানি আমরা জেনে রাখলাম যে এটাকে বলা হচ্ছে ইফেক্ট অফ ইনপুট সোর্স রেজিস্ট্যান্স এন্ড ইফেক্ট অফ আউটপুট রেজিস্ট্যান্স। কোন একটা অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্স বেশি হলে ভালো যদি এটা ভোল্টেজকে অ্যাম্পলিফাই করতে চায়, সিমিলারলি আউটপুট ইম্পিডেন্স কম হলে ভালো। আজকের অ্যাকচুয়াল টপিক হবে আমাদের এই যে এটা। ঠিক আছে, আমরা আরই মডেল পড়ে ফেলেছি না, আরই ইকুইভ্যালেন্ট সার্কিট শেষ করেছি 3 ধরনের অ্যাম্পলিফায়ারের জন্য। আরেকটা ইকুইভ্যালেন্ট সার্কিট আছে, হ্যাঁ আরেকটা মডেলিং আছে, খাবো, কি আছে পরে খাবো। সেটার নাম কি? হাইব্রিড ইকুইভ্যালেন্ট সার্কিট। এই হাইব্রিড ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে যে প্যারামিটার গুলো ইউজ করা হয় মডেলিং এর জন্য, সেগুলোকে এইচ প্যারামিটার বলা হয়। ঠিক আছে, আচ্ছা, আমরা এই একটা ব্লক ডায়াগ্রাম এখানে ড্র করা হলো। এটা একটা জেনারেল ব্লক ডায়াগ্রাম। কিসের? একটা 2 পোর্ট নেটওয়ার্ক অথবা 4 টার্মিনাল নেটওয়ার্ক। এটা সম্বন্ধে তোমাদের আগেও বলেছি আরই মডেলিং এ, যে কোন একটা সিস্টেমের মধ্যে ইনপুট দেওয়ার জন্য 2টা টার্মিনাল আছে আর আউটপুট নেয়ার জন্য 2টা টার্মিনাল আছে। তাহলে এদেরকে বলা হবে কি? 2 পোর্ট নেটওয়ার্ক। 2 পোর্ট নেটওয়ার্ক হলে তার টার্মিনাল থাকবে হলো কয়টা? 4টা। আর 2 পোর্ট ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক যদি হয়, আমরা এখানে ভেরিয়েবল পাই হলো কয়টা? ভেরিয়েবল হলো তোমার 4টা। একটা হলো ইনপুট ভোল্টেজ, সেটাকে তুমি ভেরি করাতে পারো, কম বেশি হতে পারে, সেই ক্ষেত্রে ইনপুট কারেন্টও কম বেশি হবে। আউটপুট ভোল্টেজ সেটাও কম বেশি হবে। ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য প্রপার্টিজ অফ দিস 4 টার্মিনাল নেটওয়ার্ক এন্ড ইনপুট ভোল্টেজ। আর আউটপুট কারেন্টও কম বেশি হবে, ভেরি করতে পারে। তাহলে এই 4টা ভেরিয়েবলকে বিভিন্ন ভাবে রিলেট করা যায়। আমি যদি এখানে ইম্পিডেন্স চিন্তা করি, যে এখানে ইম্পিডেন্স আছে, এখানে ইম্পিডেন্স আছে, তাহলে এটাকে রিলেট করা যায়। তবে এখানে আমরা একটা জিনিস দেখেছি, অ্যাম্পলিফায়ার অনেক সময় আউটপুট থেকে কিছু ভ্যালু ইনপুটে ফিডব্যাক করে না? তোমরা এই যে অ্যাম্পলিফায়ারের যে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স পড়েছো, সেটা দেখেছো না যে আউটপুট ভোল্টেজ ভেরি করলে ইনপুট ক্যারেক্টারিস্টিকটা শিফট করে যায়, মনে আছে? জি স্যার, মনে আছে। তাহলে ট্রানজিস্টর হলো এমন একটা ডিভাইস যেটার আউটপুটের কিছু ইফেক্ট ইনপুটে আছে। তাহলে এই জন্য এখন জেনারেল পোর্টের কথা যদি বলো, জেনারেল পোর্টকেও আমরা সেইভাবে চিন্তা করব যে এই ইনপুটে আউটপুটেরও ইফেক্ট আসতে পারে। তাহলে ইনপুটের আমি যদি এখন এটাকে রিলেট করতে চাই, ভোল্টেজের এক্সপ্রেশনটা যদি ইম্পিডেন্স দিয়ে লিখতে চাই, তাহলে এখানে ভিআই সমান কত হবে? ধরো ইনপুটে একটা ইম্পিডেন্স আছে জেড, সেটাকে Z11 বলা হলো। ইনপুট ইম্পিডেন্সটাকে কত বলা হলো দেখো? Z11। তাহলে ইনপুট ইম্পিডেন্স Z11 কে মাল্টিপ্লাই করব কি দিয়ে? ইনপুট কারেন্ট দিয়ে। ঠিক আছে, ইনপুট কারেন্ট কতটুকু সেটা? I এন্ড আউটপুট কারেন্টেরও কিছু ইফেক্ট মনে করো ইনপুটে পড়লো। এবার ভোল্টেজ না, জেড হইলে আউটপুটের কারেন্টের ইফেক্ট করবে। তাহলে এখন একটা রেশিও দিয়ে এটা গুণ হবে যে আউটপুটের কত পার্সেন্ট ইনপুটে আসতেছে, সেই
টার্মটাকে আমরা Z12 বললাম, এটা একটা ইম্পিডেন্স। তাহলে Z12 কে যদি আমি আউটপুট কারেন্ট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পেয়ে যাব, আমরা একটা ভোল্টেজ পেয়ে যাব। তাহলে এই ভোল্টেজটা তৈরি হলো ইনপুট ইম্পিডেন্সের মধ্য দিয়ে ইনপুট কারেন্ট ফ্লো করার জন্য। আর এইটা হলো ডিউ টু দ্য ফিডব্যাক ইফেক্ট, যে আউটপুট কারেন্টটাও ইনপুটে কি প্রডিউস করতেছে, একটা ভোল্টেজ প্রডিউস করতেছে। কিন্তু আমরা যেহেতু ইম্পিডেন্স দিয়ে ইকুয়েশনটা লিখতেছি সেই জন্য এখানে জেড দিলাম। তাহলে এটাও একটা কি ভোল্টেজ, এটাও একটা ভোল্টেজ। তাহলে এই দুইটা ভোল্টেজের যোগফল হবে তোমার ইনপুট ভোল্টেজ ভিআই। ঠিক একইভাবে আউটপুট ভোল্টেজটাকে তুমি যদি লিখতে চাও তাহলে আউটপুট ভোল্টেজ, এখানে আউটপুটে একটা ইম্পিডেন্স ধরতে হবে, আবার ইনপুট থেকেও একটা ইম্পিডেন্স আউটপুটে চলে আসবে। তাহলে এখানে ইনপুট আউটপুটের যেটা ইম্পিডেন্স সেটাকে ধরা হলো Z21 মাল্টিপ্লাই করা হলো আউটপুট কারেন্ট দিয়ে, আর ইনপুট থেকে যেটা আসতেছে সেটাকে ধরা হলো কত, Z22 মাল্টিপ্লাই করা হলো আই দিয়ে ইনপুট কারেন্ট দিয়ে। তাহলে এই যে এখানে কারেন্ট মাল্টিপ্লাইড বাই ইম্পিডেন্স এটা কি হবে, ভোল্টেজ। এখানেও কারেন্ট মাল্টিপ্লাইড বাই ইম্পিডেন্স এটা ভোল্টেজ হবে। তাহলে আমরা একটা আউটপুট ভোল্টেজ পেলাম। এখন কোন একটা পোর্ট যদি এমন হয় যে তার আউটপুট থেকে ইনপুটে ফিডব্যাক হয় না, তাহলে এই Z12 এর ভ্যালু 0 হবে, ঠিক আছে। আর যদি ভেরি স্মল অ্যামাউন্ট অফ আউটপুট কারেন্ট ইজ ফেড ব্যাক টু দ্য ইনপুট, তখন আমার Z12 এর ভ্যালু ভেরি স্মল হবে। আর যদি অনেক বড় ফিডব্যাক হয় তাহলে Z12 এর ভ্যালু বড় হবে, ঠিক আছে। এখন এই প্যারামিটার গুলোর সাথে সাবস্ক্রিপ্ট 1 2 এটা দিয়ে কি বোঝানো হলো, ঠিক আছে। এটা দিয়ে প্রথম ওয়ানটা দিয়ে বোঝানো হবে, প্রথম নাম্বারটা দিয়ে বোঝানো হবে যে ইম্পিডেন্সটা তুমি কোথায় মেজার করতেছো বা কোথায় এটা আসলো। আর দ্বিতীয়টা দিয়ে বোঝানো হবে কোথা থেকে আসলো, বুঝতে পারছো। প্রথমটা কি, প্রথমটা হলো এই এই প্যারামিটারটা কোন টার্মিনালে আছে, ঠিক আছে। আর দ্বিতীয়টা হলো কোথায় এটাকে তুমি মেজার করতেছো। এই যে ট্রান্সফরমারের মতো, তোমরা ট্রান্সফরমার কি অলরেডি পড়ে ফেলেছো না? জি স্যার পড়েছি। তাহলে আউটপুট ইম্পিডেন্স কে আমরা অনেক সময় ইনপুটে মেজার করি না। তাড়াতাড়ি খাওয়ার দিতে। হ্যালো, জি স্যার। হ্যাঁ, তাহলে জিনিসটা আছে আউটপুটে কিন্তু মেজার করতেছে কোথায়, ইনপুটে। তখন ওই ইনপুটে। দিয়ে কিভাবে মাল্টিপ্লাই করে বের হয়, এটাও সেই রকমই, ঠিক আছে। তাহলে এই ফার্স্ট টার্মিনালটা কোথাকার বলো, ফার্স্ট টার্মিনালটা হলো এই যে প্যারামিটারটা অ্যাকচুয়ালি কোথায় আছে। আর দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হলো তুমি এটাকে কোথায় মেজার করতেছো। তাহলে Z11 বলো এটা কোথাকার টার্মিনাল, মানে এই প্যারামিটারটা কোন টার্মিনালের, ইনপুট টার্মিনালে। ইনপুট টার্মিনালে। মেজার করতেছি কোথায়, আউটপুটে। নো ইনপুট টার্মিনালে। ইনপুটেই। হ্যাঁ, জি স্যার ইনপুটেই। এইটা হলো এই Z12 না, আমি একটু ভুল বলে ফেলছি বোধহয়, সরি, এটা উল্টো হয়ে গেছে। প্রথমটা হইলো যেখানে তুমি মেজার করতেছো, আর দ্বিতীয়টা হইলো যেখান থেকে আসতেছে, ঠিক আছে। তাহলে এই জি স্যার। Z2টা হইলো কোন জায়গাটার, প্যারামিটারটা কোন জায়গার, আউটপুটে। মেজার করতেছে কোথায়, ইনপুটে। ইনপুটে। একইভাবে এই যে Z22 এটা মেজারও করতেছি 2 তে, আছেও 2 তে। আর এইটা হলো কোথায়, এটা হলো কোথাকার, এটা একটু ভুল হয়েছে, স্যার এটা হচ্ছে ইনপুটের কিন্তু মেজার করছি আউটপুটে। আউটপুটের, এটা একটুখানি ভুল হয়েছে। দাঁড়াও, এইটা তো হলো 1 2, এখানে 1 হইতো আর এখানে হইতো 2 I2। স্যার ঠিকই তো আছে মনে হচ্ছে। না, আই আই হবে এখানে স্যার, বি নট ইকুয়াল টু আই আই হবে Z21। হবে জি স্যার আই আই হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে একই ভাবে তুমি যদি ইয়ে করো, এই ইম্পিডেন্স না ইউজ করে অ্যাডমিটেন্স ইউজ করো, তাহলে ইকুয়েশন লেখা যাবে। আমি একটু কারেক্ট করে নেই, হ্যাঁ। আচ্ছা, এইটা মেজার করতেছি হইলো কোথা থেকে, এটা মেজার করব হলো আমরা রিভার্স, সেজন্য এটা হবে আই আই। আর এটা হলো যে টার্মিনালে মেজার করতেছি সেই টার্মিনালেই আছে। তাহলে এইটা হলো কি, ঠিক আছে, এটা রিভার্স, এটা ঠিক আছে। এইটা হলো তোমার তাহলে এই আই আই, আর এটা হলো আই ও। এখন নিচেরটা দেখো, একই জিনিস আমরা করতেছি, কিন্তু এইবার কি করব আমরা, টার্মিনাল দুটোর ইম্পিডেন্স কনসিডার করব না, কি কনসিডার করব, অ্যাডমিটেন্স কনসিডার করব। তাহলে অ্যাডমিটেন্স কে ভোল্টেজ দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাওয়া যায়,
অ্যাডমিটেন্স কে ভোল্টেজ দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাওয়া যায়? কারেন্ট পাওয়া যাবে স্যার। কারেন্ট পাওয়া যায়। তাহলে তুমি এই দুই টার্মিনালের অ্যাডমিটেন্স জানো আর ভোল্টেজ জানো, ভোল্টেজের ভ্যালুটা কত? VI। ভিআই। তাহলে এই ভিআই দিয়ে যদি অ্যাডমিটেন্স কে মাল্টিপ্লাই করি তাহলে ইনপুট কারেন্ট পাওয়া যাবে। জি তাহলে স্যার। বলতো আইআই সমান কত হবে? আইআই সমান হবে যে ভিআই মাল্টিপ্লাইড বাই Y11। Y11 কেন? এটা ইনপুট টার্মিনালেরই অ্যাডমিটেন্স, মেজারও করা ইনপুট হচ্ছে, টার্মিনালে মেজার করছি। মেজার করা হচ্ছে। আর এটা কোন টার্মিনালের অ্যাডমিটেন্স? আউটপুট আউটপুট টার্মিনালের টার্মিনাল অ্যাডমিটেন্স। যেটা মেজার করছি করা হচ্ছে কোথায়? ইনপুট টার্মিনাল। ইনপুট টার্মিনালে। তাহলে এই যে আউটপুট ভোল্টেজ দিয়ে এটাকে গুণ করে দিলাম। তাহলে কি পাওয়া গেল? যে আউটপুট থেকে কতটুকু ভোল্টেজ এই কারেন্ট ইনপুটে ফিডব্যাক হলো। কারণ কেন কারেন্ট বলতেছি? আউটপুট ভোল্টেজকে অ্যাডমিটেন্স দিয়ে গুণ করে ফিডব্যাক করলাম। তাহলে এখানে নিচেরটার দিকে তাকাও, আউটপুট কারেন্ট দেখো। এটা হলো ইনপুট থেকে কিছু কারেন্ট আউটপুটে ফিডব্যাক হলো, যেই প্যারামিটার দিয়ে মাল্টিপ্লাই হয়ে এটা ফিডব্যাক হলো সেটাকে বললাম কি? Y21। ঠিক আছে? আর এটা আউটপুটেরই অ্যাডমিটেন্স, আউটপুটের ভোল্টেজ দিয়ে মাল্টিপ্লাই করলে আউটপুট কারেন্ট প্রডিউস হবে। তাহলে এই যে উপরে যে এই প্যারামিটারস গুলো দেখছো এগুলোকে বলা হচ্ছে কি? এগুলোকে বলা ইম্পিডেন্স প্যারামিটার। নাম কি উপরেরটা? ইম্পিডেন্স থেকে ইম্পিডেন্স প্যারামিটার, সংক্ষেপে আমরা এটাকে জেড প্যারামিটার বলি। ঠিক আছে? আর নিচের যে ইকুয়েশন গুলো আমরা লিখেছি সেটা কি কনসিডার করে? এটাকে বলা হয় হলো তোমার অ্যাডমিটেন্স প্যারামিটার অর ওয়াই প্যারামিটারস। এখন এই দুইটা প্যারামিটার দিয়ে অ্যানালাইসিস করে ট্রানজিস্টরের মডেলিং আগে করা হয়েছে, কিন্তু সেটা পপুলার হয় নাই। যেটা পপুলার হয়েছে সেটা হলো একটা মিক্সড ফর্ম। মিক্সড ফর্ম সেই জন্য, মিক্সড ফর্মের মধ্যে কিছু অ্যাডমিটেন্স প্যারামিটারও আছে আর কিছু ইম্পিডেন্স প্যারামিটারও আছে। যেহেতু ইম্পিডেন্স প্যারামিটার এবং অ্যাডমিটেন্স প্যারামিটার দুইটা একসাথে ইউজ করেছে, সেই জন্য আমরা এখন যে মডেলিংটা পড়বো তার নাম হবে কি? হাইব্রিড প্যারামিটার। ঠিক আছে? এই আমরা এখন কি পড়বো? হাইব্রিড প্যারামিটার। হাইব্রিড প্যারামিটার। আচ্ছা, তাহলে এইটার থেকে ধরো আমরা ইনপুট কারেন্ট ভোল্টেজটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, ইনপুটের বেলায় ভোল্টেজ। তাহলে ভিআই সমান কত হলো? ভিআই সমান হবে, এটা কিন্তু ইসের থেকে আগেই বুঝতে পারবে না, যেহেতু বলা হয় নাই কোনটা ইম্পিডেন্স কোনটা অ্যাডমিটেন্স। লেখার পরে বোঝা যাবে। দেখো আমি কি বের করতে চাচ্ছি? আমরা ইনপুট ভোল্টেজ বের করতে চাচ্ছি। তাহলে ইনপুট কারেন্টকে একটা প্যারামিটার দিয়ে মাল্টিপ্লাই করলা, বলতেছো এটা ভোল্টেজ, কারণ দুই পাশে ডাইমেনশন তো ম্যাচ করতে হবে, তাই না? ইনপুটে তো লেফট হ্যান্ড সাইডে ভোল্টেজ লিখেছো, তাহলে রাইট হ্যান্ড সাইডেও তোমার ভোল্টেজ হতে হবে। এখন আন্দাজ করো তো যে এটা কি প্যারামিটার হলো? এটা ইম্পিডেন্স হলো, তাই না? জি স্যার। এই ইম্পিডেন্সকে তুমি এটা দিয়ে মাল্টিপ্লাই করলা, তাহলে কি পাওয়া গেল? ভোল্টেজ পাওয়া গেল। ভোল্টেজ। আচ্ছা, এই যে H11 এটা কোন টার্মিনালের প্যারামিটার? ইনপুট টার্মিনালের প্যারামিটার। আর মেজারও করতেছো ইনপুটে। আর এটা হলো তোমার কোন টার্মিনালের? এটা আউটপুট টার্মিনালের প্যারামিটার। আর মেজার করতেছি কোথায়? ইনপুটে। ইনপুট টার্মিনাল। এটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করেছো বলো তো? ভোল্টেজ। অ্যাডমিটেন্স। হ্যাঁ, না তাহলে অ্যাডমিটেন্স না, এটা হবে একটা কনস্ট্যান্ট সিম্পলি। কেন? এটার কোনো ইউনিট ও থাকবে না, আচ্ছা আচ্ছা, এটা তো অলরেডি ভোল্টেজ অলরেডি হয়ে ভোল্টেজ আছে। আছে। ঠিক আছে? তাহলে এমন একটা কনস্ট্যান্ট হবে, ইউনিটলেস একটা কনস্ট্যান্ট, যেটাকে আউটপুট ভোল্টেজ দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়া যায় যে কতটুকু ভোল্টেজ ইনপুটে ট্রান্সফার হলো। এখন আউটপুট কারেন্ট লিখতে চাচ্ছি আমি। ঠিক আছে? আউটপুট কারেন্ট লিখতে গিয়ে প্রথমে আমি কি করেছি দেখো, এখানে কি করেছি? এই যে আই লিখলাম, তার মানে কি ইনপুট থেকে কারেন্টটা আউটপুটে আসবে এবার। তাহলে এইখানে এটা কি হওয়া উচিত বলো দেখি? এটা ইউনিটলেস, ঠিক না? এই জি স্যার, লেফট ইউনিটলেস। হ্যান্ড সাইডে আমার কি আছে? কারেন্ট আছে। এখানে কি দিয়ে মাল্টিপ্লাই করেছো? কারেন্ট দিয়ে কারেন্ট। মাল্টিপ্লাই করেছো। তাহলে এটা কি হবে? ইউনিটলেস। যে ইনপুটের কতটুকু কারেন্ট আউটপুটে ট্রান্সফার হচ্ছে। এখন আউটপুট ভোল্টেজ দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করতে চাচ্ছি, তাহলে কারেন্ট প্রডিউস হবে বলো তো। তাহলে এই প্যারামিটারটা কি হওয়া উচিত? অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্স হওয়া উচিত। তাহলে দেখো এখানে চারটা হাইব্রিড প্যারামিটার, তো এই পুরো মডেলিং এর নাম হলো এইচ প্যারামিটার অথবা হাইব্রিড প্যারামিটার। সেই জন্য সবগুলোকে প্রথমে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করেছি, কিন্তু এই চারটা এইচ এর মধ্যে কোনটা হলো ইউনিটলেস, দুইটা আছে ইউনিটলেস, এই যে এইটা এবং এইটা ইউনিটলেস, একটা ইম্পিডেন্স আর একটা হলো অ্যাডমিটেন্স। এখন এগুলোকে ডিফাইন করতে হবে তোমাদের।
এই যে এই এই দুইটা ইকুয়েশন একটু লিখতে পারবা? দুইটা ইকুয়েশন একটু লিখে রাখো তো, ইকুয়েশন নাম্বার সহ। একটু লিখলে কিন্তু বুঝতে সুবিধা হবে তোমাদের। লিখেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন যেই কাজটা করব সেটা হলো এই চারটা প্যারামিটারের ভ্যালু বের করব। প্রথমে আমরা এই h11 এর ভ্যালু বের করতে চাচ্ছি। আচ্ছা, h11 এর ভ্যালু যদি বের করতে হয়, এই টার্মটাকে আমরা জিরো করতে চাই। ঠিক আছে, এটা কি আউটপুট ভোল্টেজ না? আউটপুট ভোল্টেজ না এটা? জি স্যার। ভোল্টেজ V0 জিরো করতে আউটপুট হলে কি ভোল্টেজ। করতে হয় বলো তো? টার্মিনালকে শর্ট না ওপেন? ভোল্টেজকে জিরো করতে হলে আউটপুট টার্মিনালকে কি করতে হবে? ওপেন শর্ট করতে হবে না শর্ট করতে হবে? শর্ট করতে হবে। শর্ট করতে হবে। তাহলে আউটপুটটাকে আমরা শর্ট করে দিলাম। শর্ট করে দিলে তাহলে আমার আউটপুট ভোল্টেজটা কত হয়ে গেল? জিরো হয়ে গেল। তাহলে জিরো যদি হয় তাহলে বলো h11 এর ভ্যালু কত আসে? VI ডিভাইডেড বাই II, তাই না? এই যে VI ডিভাইডেড বাই II আমরা এখানে লিখে দিয়েছি। আউটপুট ভোল্টেজ কত হলো? জিরো হলো। তাহলে এটার ইউনিটটা কি হবে? ওহম। দেখো, ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, এটার ইউনিট কি? স্যার ওহম। তাই না? এটার ইয়েটা হবে ইউনিটটা হবে ওহমস। এখন দেখো, এই যে প্যারামিটারটা বের করলা, এটা তো ইম্পিডেন্স, সেটা তো বোঝা যাচ্ছে, তাই না? এই ইম্পিডেন্সটা কি ইনপুট সাইডের না আউটপুট সাইডের? ইনপুট সাইডে। ইনপুট সাইডের। আচ্ছা, মেজার করার জন্য আউটপুট টার্মিনালটাকে কি করেছো? ওপেন করেছে মানে শর্ট করেছে। শর্ট শর্ট করে করেছো। দিয়েছে। সেই জন্য এই টার্মটার নাম হবে এই যে এটা, শর্ট সার্কিট ইনপুট ইম্পিডেন্স প্যারামিটার। ঠিক আছে, শর্ট সার্কিট ইনপুট ইম্পিডেন্স প্যারামিটার। আর এর ইউনিট কি হবে? ওহম। ওহম। আচ্ছা, তাহলে প্রথমটা হয়ে গেল আমাদের। এবার আমি সেকেন্ড টার্মটা ক্যালকুলেট করতে চাচ্ছি। সেকেন্ড টার্মটা ক্যালকুলেট করতে হইলে আমার ইনপুট কারেন্টটাকে জিরো করতে হবে, তাই না? এই যে এইটাকে জিরো করতে চাচ্ছি, এইটাকে জিরো করতে চাচ্ছি। তাহলে ইনপুট কারেন্টকে যদি কারেন্ট জিরো করতে হলে ওপেন সার্কিট না শর্ট সার্কিট? ওপেন সার্কিট। ওপেন সার্কিট। তাহলে আমরা এটা কিপিং দ্য ইনপুট টার্মিনাল ওপেন, এই যে ইনপুট টার্মিনাল ওপেন করে দিলাম। তাহলে ইনপুট টার্মিনাল যদি ওপেন করে দাও তাহলে এই টার্মটা জিরো হয়ে গেল। বলো এখন h12 এর ভ্যালু কত হবে? এই VI ডিভাইডেড বাই V0। VI ডিভাইডেড বাই এই যে VI ডিভাইডেড বাই VO। তাহলে এখানে এই প্যারামিটারটার নাম হলো h12। আচ্ছা, এটা কি হয়ে গেল? এর কোনো ইউনিট আছে? না স্যার। ইউনিটলেস। আচ্ছা, এটা মেজার করার জন্য ইনপুটকে কি করেছো? ওপেন করেছে। ওপেন করে ওপেন দিয়েছে। করেছো। তাহলে এর নাম কি হওয়া উচিত? ওপেন সার্কিট রিভার্স ট্রান্সফার ভোল্টেজ রেশিও আচ্ছা, প্যারামিটার। এটা নামের আরো কারণ আছে। দেখো, আমরা এমপ্লিফায়ারে কি চাই? কোন একটা সিস্টেমের মধ্যে কি চাই? এমপ্লিফায়ার হোক, যে কোনো সিস্টেম হোক, ইনপুটে দিব আউটপুটে যাবে, এটা চাই না? জি স্যার। এটা হলো ফরওয়ার্ড ট্রান্সফার। কিন্তু যদি উল্টা হয়ে যায়, কিন্তু ওই সার্কিট যদি আমাদেরকে ডিস্টার্ব করে, আউটপুট থেকে ইনপুটে ফিরে আসে কিছু অংশ, এটাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সফার। ঠিক না? তাহলে মেজার করেছো ওপেন সার্কিট হিসেবে, সেই জন্য নাম প্রথমে একটা অ্যাডজেক্টিভ আসলো ওপেন সার্কিট। আর এটা রিভার্স ডিরেকশনে ফ্লো করছে, সেই জন্য রিভার্স ট্রান্সফার। আর এটা হলো দুইটা রেশিও, নাকি দুইটা ভোল্টেজের রেশিও, ভোল্টেজ রেশিও প্যারামিটার। নামটা একটু পড়ে দেখো, নাম এবং এর প্রপার্টির সাথে মিল আছে কিনা। স্যার রিভার্স ট্রান্সফারটা রিভার্স ট্রান্সফার কেন? ভোল্টেজটা ছিল কোথায়? আউটপুটে। দেখো, এই যে এই প্যারামিটারটা দিয়ে আমি কি করেছি? আউটপুট ভোল্টেজের কতটুকু ইনপুটে ফিরে আসছে সেটা বের করেছি না? তুমি এই যে এই গ্রাফের দিকে তাকাও। হ্যাঁ। তাহলে আমরা চাই না যে আউটপুট থেকে কিছু ইনপুটে ফিরে আসুক। এই ফ্লোটা হলো আমরা যা চাই তার রিভার্স। আমরা চাই ইনপুট থেকেই শুধু আউটপুটে যাক। বুঝতে পেরেছো? স্যার মানে
এটা কি মানে আউটপুট থেকে ইনপুটে ফিরে আসছে নাকি আমরা মানে আউটপুটের ভোল্টেজটা ইনপুটে মেজার করতেছি? মেজার করতেছি, কিন্তু মেজার করলাম, এখন যদি পাই তাহলে আসছে বলেই তো পেলাম, ঠিক আছে না? আউটপুট থেকে যদি ইনপুটে নাই আসতো তাহলে মেজার করলাম, ঠিক আছে, মেজার করলে তো পাওয়া যেত না। আচ্ছা, এটা তো ভোল্টেজ গেইনের উল্টা রেশিও হ্যাঁ, বেসিক্যালি, এই উল্টা জন্য ratio, রিভার্স ট্রান্সফার। ঠিক আছে। ভোল্টেজ গেইনের উল্টা রেশিও, সেটা সেটাও যেই কথা, আসলে ট্রান্সফার শব্দটার সাথে তুমি যদি ম্যাচ করো যে এটা আউটপুট থেকে ইনপুটে আসতেছে, ঠিক আছে। সেই জন্য এটার নাম হলো রিভার্স ট্রান্সফার। আচ্ছা, এটা ইউনিটলেস হবে। এখন আমরা সেকেন্ড ইকুয়েশনে চলে যাই। সেকেন্ড ইকুয়েশনে তুমি একই ভাবে যদি প্রথম টার্মটাকে বের করতে চাও, এইটাকে বের করতে চাচ্ছি ধরো, তাহলে আমাকে কি করতে হবে? এই টার্মটাকে জিরো করতে হবে, আবার সেই আউটপুটটাকে শর্ট করতে হবে, ঠিক আছে। আউটপুট শর্ট করে আমরা কি পাবো দেখো, H21 এর ভ্যালু পেয়ে যাব। H21 এর ভ্যালু কত হবে বলো? আই I, ও বাই আই আই। হ্যাঁ, IO বাই আই আই, এটার থেকে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখন দেখো IO বাই আই আই, এইটা কি হলো? এটা হলো ফরওয়ার্ড ট্রান্সফার হলো। কিরকম? যে ছিল কারেন্টটা কোথায়? ইনপুটে। তুমি কারেন্টটা প্রডিউস করেছো ইনপুটে, সেই কারেন্টটা কিন্তু ট্রানজিস্টরে কি হয়? আউটপুটে ট্রান্সফার হয়ে যায় না? জি স্যার। ট্রান্সফার হয়ে যায়। ট্রানজিস্টরে একদম বেসিক অপারেশনে চলে যাও, তাই না? ইনপুটে কারেন্ট দিলে সেই কারেন্টটা কোথায় যায়? আউটপুট। আউটপুটে। আউটপুটে যায়। তাহলে এখানেও সেই জন্য ওই যে একটু আগে যেটা বলেছি যে আউটপুটের ভোল্টেজটা ইনপুটে ট্রান্সফার হয় কিনা, সেই জন্য এটাকে রিভার্স ট্রান্সফার বলা হয়। যদি এই প্যারামিটারটা জিরো হয় তাহলে বলবো যে রিভার্স ট্রান্সফার হয় না, আর যদি এই প্যারামিটারটা খুব বড় হয় তাহলে বলবো যে খুব বড় অ্যামাউন্ট রিভার্স ডিরেকশনে ফ্লো করে, ঠিক আছে। তাহলে এইটা কি হবে? এটা হবে ইউনিটলেস, তাই না? উপরেও আউটপুট, উপরেও কারেন্ট, নিচেও কারেন্ট, সেই জন্য এটা হলো ইউনিটলেস। এইটার সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্সটা হলো ইনপুটে তুমি একটা কারেন্ট দিয়েছো, কারেন্ট দিলে আউটপুটেও একটা কারেন্ট প্রডিউস হয়েছে, তাহলে এইটা কি ফরওয়ার্ড হলো না? কারণ আমরা তো চাই যে ইনপুটে কারেন্ট প্রডিউস হইলে আউটপুটে কারেন্ট প্রডিউস হোক, ঠিক না? জি স্যার। তাহলে এটা মেজার করার জন্য আউটপুটে কি করেছো? আউটপুটকে শর্ট করে দিচ্ছি। শর্ট করেছো, সেই জন্য এর নাম হবে কি দেখো, শর্ট সার্কিট, ফরওয়ার্ড ট্রান্সফার। আর রেশিও কার কার? কারেন্ট। কারেন্ট, কারেন্ট। কারেন্ট রেশিও। এখন এইটাকে আমরা ইউনিটলেস দেখব। আবার ঠিক একই ভাবে এবার কাকে শর্ট করতে চাচ্ছি আমরা? এবার আমি কোনটা বের করব? এবার আমি কোনটাকে বের করতে চাচ্ছি? এইটাকে বের করতে চাচ্ছি, তাই না? এটাকে বের করতে চাচ্ছি। তাহলে এটাকে যদি বের করি তাহলে এই টার্মিনালটাকে কি করতে হবে? আইআইটাকে কি করতে হবে? আইআইটাকে জিরো। শর্ট করতে হবে, তাই না? আচ্ছা দাঁড়াও, এইখানে এখন কার ভ্যালু বের করতে চাচ্ছি আমি? H22, হ্যাঁ, H22 উপরেরটা গেল হলো কোনটা? H21। আচ্ছা একটু দেখো, H21 এর ভ্যালু বের করতে গিয়ে এটাকে আমি কি করেছি? জিরো করেছি। এবার কোনটাকে জিরো করতে হবে? 22 বের করতে চাচ্ছি। কোনটাকে জিরো করতে হবে? আই আই। আই কে জিরো করতে হবে। হ্যাঁ, এটা একটু ভুল হয়েছে, আমি একটু ঠিক করে দেই। এই আই কে জিরো করতে হবে। তাহলে এখানে হবে তোমার এটা আই সমান জিরো হবে। শর্ট দা ইনপুট টার্মিনাল, আই কে জিরো হয়ে স্যার ওপেন হবে না? ওপেন হবে, হ্যাঁ সেটাই তো, ওপেন হবে। আর এখানে তোমার এটাকে লিখতে হবে কি জানো? আই জি স্যার। এটা হতে হবে তোমার হলো আই আমরা কি করলাম? জিরো করতে চাচ্ছি। তাহলে আমরা ওপেন, ইফ উই ওপেন দা ইনপুট টার্মিনালস, সলভ করব কাকে? ইকুয়েশন 544। তাহলে কাকে ওপেন করেছে বলো? ইনপুট টার্মিনাল। ইনপুট টার্মিনাল ওপেন করেছি, গুড। তাহলে ইনপুট টার্মিনাল ওপেন করলে ইনপুট কারেন্ট কত হয়ে যাবে?
0, 0, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে এখান থেকে কার ভ্যালু পাবো?2, H2 2. সমান কত হবে? IO by VO. IO বাই VO। তাহলে এখানে তোমার এই যে এটা হলো তোমার IO বাই IO বাই VO। এখন IO বাই VO এটা কি দেখো তো, অ্যাডমিটেন্স না এটা? 1 by impedance. হ্যাঁ, 1 বাই ইম্পিডেন্স, তাই তো? জি স্যার, এই অ্যাডমিটেন্স আর কি। তাহলে এটা অ্যাডমিটেন্সের ইউনিট কি? মহ বা সিমেন্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্যারামিটারটা ক্যালকুলেট করতে গিয়ে আমরা কি করেছি দেখো তো। এটা হবে ওপেন সার্কিট না? ওপেন সার্কিট আউটপুট অ্যাডমিটেন্স প্যারামিটার, তাই না? এটা এই প্যারামিটারটা কোন জায়গায়? আউটপুট টার্মিনাল। আউটপুটে, সেই জন্য আউটপুট অ্যাডমিটেন্স প্যারামিটার। তাহলে কয়টা প্যারামিটার আমরা পেলাম? আমরা 4টা প্যারামিটার পেলাম। 4টা। H11, H12, H21, H22, তাই তো? তাহলে এটা এত জটিল করে আমরা পরে, এটা হলো একেবারে জেনারেল মডেলিং, কিন্তু আমরা একটু পরেই এটাকে ট্রানজিস্টরের রেসপেক্টে লিখবো। আচ্ছা, এখন দেখো এই যে একটা ইকুয়েশন আমরা লিখেছি, এই ইকুয়েশনটাকে যদি আমি সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, এই ইকুয়েশনটা আছে না তোমাদের কাছে? ইকুয়েশনটা ড্র করা লেখা আছে তো? জি স্যার আছে। আচ্ছা, একটা সার্কিট থাকলে সেখানে থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করে ভোল্টেজ লেখা যায়, তাই না? এই সরি, কেভিএল অ্যাপ্লাই করে ভোল্টেজের ভ্যালু বের করে যায়, এক্সপ্রেশন বের করা যায়। ঠিক একইভাবে ভোল্টেজের এক্সপ্রেশন দেয়া থাকলে সার্কিট ড্র করা যাবে, তাই না? ভিআই সমান কত ছিল বলো, ইকুয়েশন থেকে বলো, ভিআই সমান কত ছিল? II Z11 plus জেড না, I জেড এর লিখো, জেড এর টাকা আচ্ছা আচ্ছা H11। H11 plus VO H12. হ্যাঁ, তাহলে এই যে দেখো আমাদের আসলো, এখান দিয়ে দেখো এই সার্কিটে দেখো একই আসে কিনা, এই সার্কিটে একই আসে কিনা। যেখান দিয়ে কারেন্ট যাচ্ছে, সুতরাং এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। এটাকে আমরা রেজিস্ট্যান্সের সিম্বল দিয়েছি, এটা একটা রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স। তাহলে H11 কে কত দিয়ে মাল্টিপ্লাই করা হবে? আই দিয়ে মাল্টিপ্লাই করলে ভোল্টেজ পাবো। আর এটা যদি ভোল্টেজ দিয়েই থাকে তাহলে মাল্টিপ্লাই করার দরকার নেই। এখানে ভোল্টেজের ভ্যালুটা কততে আছে বলো? H12 VO। এই যে দেখো আউটপুটে যে ভোল্টেজ ছিল সেই ভোল্টেজের কিছু অংশ এই যে ইনপুটে চলে আসছে। এই জন্য H12 এর নাম কি দিয়েছিলাম আমরা? এই 12 এর মধ্যে রিভার্স ট্রান্সফার কথাটা ছিল, দেখো H12 এর সাথে রিভার্স ট্রান্সফার। কেন রিভার্স ট্রান্সফার? ভোল্টেজটা ছিল আউটপুটে, তার কিছু অংশ ইনপুটে চলে আসছে। এখন এই সার্কিটের মধ্যে তুমি যদি কি বলে এটাকে কেভিএল অ্যাপ্লাই করো, দেখো প্রথম ইকুয়েশনটা পাওয়া যায়, তাই না? জি স্যার। তাহলে আমরা বলতে পারি যে এই সার্কিটটা হলো ফার্স্ট ইকুয়েশনের সার্কিট, আর এটাকে আমরা ইনপুট সার্কিট বলি। এবার আউটপুটেরটায় আসো, আউটপুটে কি কি ছিল দেখো। আউটপুটে একটা অ্যাডমিটেন্স ছিল, একটা কারেন্ট ছিল। তাকাও আউটপুটের দিকে, এই যে এই আউটপুট কারেন্টের মধ্যে কি কি ছিল? এটা হলো একটা কারেন্ট, তাই না? আর একটা হলো অ্যাডমিটেন্স, এই যে এটা হলো কি অ্যাডমিটেন্স না? কারণ অ্যাডমিটেন্স কে ভোল্টেজ দিয়ে মাল্টিপ্লাই করলে কারেন্ট পাওয়া যাবে। তাহলে অ্যাডমিটেন্সের কোনো সিম্বল আমরা ইউজ করি না, ঠিক আছে? এটার ইউনিট ইউজ করি, ওই অনেক সময় ওহম সিম্বলটাকে ওই ইনভার্ট করে ড্র করি, কিন্তু আমরা রেজিস্ট্যান্সই ড্র করব। তাহলে বলো তো রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে? 1 বাই H22. H22। তাহলে এটাকে আমি এখন 1 বাই H22 দিয়ে মাল্টিপ্লাই। এখানে দেখো এই যে আউটপুট কারেন্টটা, সেটা কয়টা কারেন্টের যোগফল? এই একটা কারেন্ট, দুইটা কারেন্টের যোগফল। একটা কারেন্ট আসছে কোথা থেকে? ইনপুট থেকে। আরেকটা কারেন্ট প্রডিউস হয়েছে কোথায়? আউটপুটে। আউটপুটে। তাহলে দেখো একটা কারেন্ট চলে আসবে ইনপুট থেকে, এইটা আসলো ইনপুট থেকে, এই যে ইনপুট থেকে এই কারেন্টটা চলে আসলো, তাই না? ইনপুট থেকে যে কারেন্টটা আসে সেটা কি দিয়ে মাল্টিপ্লাই হয়? H12. H12। এই যে ইনপুটে যেটা আসছে সেটা কোথা থেকে আসলো? কোথায় যেন? এই যে H12 না তো
H21 তাই না, এটা H21, এটা H21 হবে, H21 এটা দিয়ে মাল্টিপ্লাই। আর আউটপুটে আরেকটা কি কনসিডার করলাম বলো দেখি, অ্যাডমিটেন্স। তাহলে আমরা তো অ্যাডমিটেন্সের সিম্বল লিখি না, এখানে কিসের সিম্বল লিখেছি, রেজিস্ট্যান্সের, সেই জন্য 1/H22। আচ্ছা, এখন আউটপুট কারেন্টটা কার সমান, কার মানে যোগফলের সমান হবে, দুইটা কারেন্টের যোগফলের সমান হবে। তাহলে এটা প্যারালাল হইতে হবে। দেখো এখান দিয়ে একটা কারেন্ট নিচে যাবে, এখান দিয়েও একটা কারেন্ট নিচে যাবে, ঠিক আছে। তাহলে এই কারেন্টটা এই দুইটা কারেন্টের কি হবে, যোগফলের সমান হবে। স্যার হ্যাঁ বলো বলো বলো। স্যার উল্টোটাও তো হতে পারতো, মানে এখানে তো আমরা দেখতেছি যে আউটপুটের ভোল্টেজ ইনপুটে ট্রান্সফার হয়েছে, এরকম হতে পারতো না? আবার বলো তো, আউটপুটের ভোল্টেজ মানে ইনপুটে যে ট্রান্সফার হয়েছে, হ্যাঁ এই ইনপুট, যেটা। তাহলে এরকম হতে পারতো না যে আউটপুটের কারেন্ট ইনপুটে ট্রান্সফার হয়েছে এবং ইনপুটের ভোল্টেজ আউটপুটে ট্রান্সফার হয়েছে? সেগুলোর অনেক সময় যখন এই ট্রানজিস্টর আবিষ্কার হয়েছে তখন সেগুলো ট্রাই করা হয়েছে, পরে দেখা গেছে যে ডিভাইসের সাথে ওগুলো ম্যাচ করে না, বুঝতে পারছো, সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে পরে। এখন যেগুলো এগুলো একদম এস্টাবলিশ, নতুন কিছু আবিষ্কার করার কিছু নাই। সুতরাং এই যা আছে এটাই, তুমি যেটা বলতেছো সেটাও অনেকে প্রথমে চিন্তা করেছিল, করে অ্যানালাইসিস করে দেখছে যে ট্রানজিস্টরের সাথে ম্যাচ করে না, তারপরে এগুলো সব ডিসকার্ড করে দিচ্ছে, বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো আমার এই সার্কিটটাকে বলা হবে ইনপুট সার্কিট, এটা প্রথম ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতেছে, এটা সেকেন্ড ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতেছে, এটা হলো আউটপুট সার্কিট। এখন দুইটা সার্কিটেরই এই টার্মিনালটা কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এই যে এই টার্মিনালটা কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড, মানে জিরো পটেনশিয়াল। তাহলে দুইটা জিরো পটেনশিয়ালকে আমরা একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এই একটা সিঙ্গেল লাইন দিয়ে দিলাম, ঠিক আছে, সিঙ্গেল লাইন দিয়ে দিলাম। আর সিঙ্গেল লাইন দিলাম, আর হইলো এই যে 1 1 2 2 নাম্বার সাবস্ক্রিপ্ট গুলোকে আমরা একটা লেটার সাবস্ক্রিপ্ট দিয়ে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। H11 ছিল কোথায় বলো তো, ইনপুট ইম্পিডেন্স ছিল না, জি স্যার। এই জন্য HI দেওয়া হইলো, মানে এটা ইনপুটে থাকে, একটা অ্যাডজেক্টিভ দেওয়ার জন্য আর কি। আচ্ছা, H12 টা কি রিভার্স হয়ে আসছিল না, আউটপুট থেকে ইনপুটে চলে আসছিল না, এটা রিভার্স ছিল। দেখো H12 এর নাম মনে নাই, H12 এর নাম কি ছিল, মুখস্থ হয় নাই এখনো, Reverse এই transfer. দাঁড়াও দিচ্ছি, H12 এই যে দেখো রিভার্স, এই যে ঠিক আছে, রিভার্স ট্রান্সফার ভোল্টেজ রেশিও, সেই জন্য এটাকে বলা হলো HR, কি নাম দেওয়া হলো, HR. HR, রিভার্স ট্রান্সফার ভোল্টেজ রেশিও, সংক্ষেপ করা হচ্ছে এখন, এত বড় বড় নাম তো আমাদের ইউজ করা ডিফিকাল্ট। আচ্ছা, আর H21 টার নাম কি ছিল দেখো, Forward transfer. এটা ফরওয়ার্ড ট্রান্সফার, ঠিক আছে, কিসের রেশিও, কারেন্টের রেশিও, সেই জন্য এটার নাম হবে দেখো এই ফরওয়ার্ড ট্রান্সফার কিসের, এই দুইটাই ভোল্টেজ রেশিও লিখছি নাকি, ঠিক করে দিন, এটা হবে হলো কারেন্ট রেশিও, তাই না, এই কারেন্ট রেশিও। আচ্ছা, আর H11 টা, H11 এটা কি হবে জানো, H22 হবে না, 22, H2 টা কোথায় হবে, Output. আউটপুট, এটা প্যারামিটারটা কি, অ্যাডমিটেন্স, তাই তো, Use admittance. অ্যাডমিটেন্স বা কন্ডাক্ট্যান্স যাই বলো। তাহলে এটা মেজার করতেছো যেহেতু আউটপুটে, সেই জন্য এর নাম হয়ে গেল HO। তাহলে আমি একটুখানি আবার যদি রিপিট করি, এটা হলো ইনপুট ইম্পিডেন্স বা ইনপুট রেজিস্ট্যান্স, সেই জন্য HI। HR টা হলো রিভার্স ট্রান্সফার, এটা আউটপুট থেকে ভোল্টেজ ইনপুটে রিভার্স ডিরেকশনে ট্রান্সফার করে এই প্যারামিটারটা, সেই জন্য এর নাম হলো HR। এটা হলো ইনপুটের কারেন্টটাকে আউটপুটে ট্রান্সফার করে, এটা ফরওয়ার্ড ট্রান্সফার, ঠিক আছে। এইটা হলো আউটপুটের ইম্পিডেন্স, এই সরি ইম্পিডেন্স তো না, কি বলে এটাকে, অ্যাডমিটেন্স। তাহলে আমরা এখন যদি এটাকে শর্ট করে দেই, শর্ট করে দিয়ে যদি লেটার সাবস্ক্রিপ্ট গুলো ইউজ করি, এটা ছিল কি H11, রিপ্রেজেন্ট করলাম কি দিয়ে, HI. HI। আর এখানে দেখো আউটপুটের থেকে ভোল্টেজ ট্রান্সফার করবে কে, H12, যেটাকে এখন R দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, আর হ্যাঁ HR।
আর এইটা হলো কি আউটপুটের কারেন্টটাকে সরি ইনপুটের কারেন্টটাকে ইনপুটের কারেন্ট আউটপুটে দিবে, দিচ্ছে। সেজন্য এটা ফরওয়ার্ড এইচ এফ এইচ এফ। তাহলে এই যে এখন যে জিনিসটা দেখতে পেলে এইটা হয়ে গেল একটা জেনারেল হাইব্রিড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রানজিস্টর। জেনারেল কেন বলা হচ্ছে, আমরা যখন তিনটা কনফিগারেশন আবার আলাদা আলাদা চিন্তা করব, যদি এটাকে কমন ইমিটার বলি তখন এখানে আর এর সাথে একটা ই লাগিয়ে দিব, আই এর সাথে একটা ই লাগিয়ে দিব, বুঝতে পেরেছো? জি স্যার বুঝছি। কনফিগারেশন অনুযায়ী একটা করে আরো সাবস্ক্রিপ্ট অ্যাড করা হবে। এইটাকে ভালো মতো বোঝো, মুখস্থ করো যে হাইব্রিড ইকুইভ্যালেন্ট সার্কিট কি দাঁড়ালো। ইনপুটে কি কি আছে, ইনপুটে আছে এইচ আই আর হলো এইচ আর। আউটপুটে কি কি আছে, HF আর HO। 1/HO। ঠিক আছে, এখন কোনটাকে কি দিয়ে আর কে কি দিয়ে মাল্টিপ্লাই করা হয়, ভোল্টেজ দিয়ে, এটা মনে রাখতে হবে। আর কে মাল্টিপ্লাই করা হয়, এটা একটা ভোল্টেজ সোর্স, দেখো এটা হলো একটা ভোল্টেজ সোর্স, তখন আউটপুট ভোল্টেজকে এই রিভার্স ট্রান্সফার ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করা হবে, এটা একটা ভোল্টেজ হয়ে যাবে। সেজন্য এখানে ভোল্টেজ সোর্সের সিম্বল দেওয়া হয়েছে, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আবার এখানে দেখো এটা একটা কারেন্ট সোর্স, কেন, কারণ এটা একটা, এই দুইটাই কিন্তু ইউনিটলেস, মনে আছে কিনা দেখো, রিভার্সটাও ইউনিট ছিল আর এই ফরওয়ার্ডটাও ইউনিটলেস ছিল, তাই না, মনে আছে? একটা ইম্পিডেন্স একটা অ্যাডমিটেন্স, আর দুইটা কি, স্যার রেশিও ছিল, এজন্য ইউনিট ছিল না। ইউনিটলেস ছিল, রেশিও। এই চারটা প্যারামিটারের মধ্যে মনে রাখবে যে একটা হলো ইম্পিডেন্স, এইচ আইটা ইম্পিডেন্স, আর এইচ ওটা কি অ্যাডমিটেন্স, আর বাকি দুইটা ইউনিটলেস। এইচ আরটা হলো ভোল্টেজ রেশিও, এইচ এফটা হলো কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও। ঠিক আছে, তাহলে এইবার কিন্তু আসল পড়া আমরা শুরু করব, যেটা আমাদের অ্যানালাইসিসের কাজে লাগবে। প্রথমে আমরা ড্র করব হলো কমন ইমিটার অ্যামপ্লিফায়ার। এটা মুখস্থ হয়েছে, চারটা কম্পোনেন্ট। স্যার হয়েছে। হ্যাঁ, মুখস্থ করো। ইনপুট রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, প্যারালালে একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্স আসবে অ্যাডমিটেন্স থেকে। আচ্ছা, তাহলে আমরা এখন কমন ইমিটার অ্যামপ্লিফায়ারে চলে যাই। আচ্ছা, কমন ইমিটার অ্যামপ্লিফায়ারে এদিক দিয়ে একটা ইনপুট কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, তাহলে এদিক দিয়ে যদি বেজের মধ্যে দিয়ে কারেন্ট যদি ঢোকে তাহলে কালেক্টর দিয়ে ঢুকতে হবে নাকি, ইমিটার দিয়ে বের হবে। দেখো তো পোলারিটি ঠিক আছে কিনা এগুলো। জি স্যার ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যে ভোল্টেজটা দিব সেই ভোল্টেজটাকে আমি কি বলবো, ভি ইনপুট ইনপুট ভিবিই, ইনপুট ভোল্টেজ হলো ভিবিই। এখানে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটার নাম কি হবে, ভিসিই, VCA, সেটা হবে আউটপুট ভোল্টেজ। আর আউটপুট কারেন্ট সমান কত হলো, IC, আইসি, ইনপুট কারেন্ট কালেক্টর সমান কত হলো, আইবি, IB। বেস কারেন্ট। এইটার আমরা মডেলটা ড্র করব। ইনপুটে কি হবে, একটা রেজিস্ট্যান্স হবে, এখানে শুধু এইচ আই ছিল, এখন এইচ আই লেখা হলো। এটা কোথা থেকে আসলো, ইমিটার ইমিটারটা কমন তাই। ইমিটার অ্যামপ্লিফায়ার জন্য, এই যে সিই, এই জন্য। ঠিক আছে, এটার জন্য। আচ্ছা, তারপরে কি দিতে হবে, একটা ভোল্টেজ সোর্স দিতে হবে। সেই ভোল্টেজ সোর্সটা কার মাধ্যমে আসবে, আউটপুট ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই আর ই। ঠিক আছে না? জি স্যার। আর এরপরে আউটপুটে চলে যাই, আউটপুটে কারেন্ট, কারেন্ট এখান দিয়ে যে ইনপুট কারেন্টের আইও লিখতে পারতাম, আর ভ্যালুটা জানি সেই জন্য এটা লিখলাম। ভ্যালুটা কত, IB, আর এখানে এইচ এফ ই, আর এখানে 1/HO, আর এখানে যা যা ছিল এই সার্কিট থেকে যা যা ছিল সব এখানে লিখলাম। তাহলে দেখো তো এইটার থেকে এই সার্কিটটা ড্র করা তোমরা বুঝেছো কিনা। জি স্যার। শুধু সাবস্ক্রিপ্ট গুলো অ্যাড করে দিছি, শুধু বাকি তো সাবস্ক্রিপ্ট গুলো হুম। অ্যাড করে দিছি, রাইট। আচ্ছা, স্যার কমন এমিটার হইলে স্যার ওই মানে মানে ইটা অ্যাড হইছে, আর যদি এটা কমন কালেক্টর হইতে জাস্ট ই হইতো, হ্যাঁ, এবার কমন বেজে বলো, কমন বেজে কি অ্যাড হবে, বি অ্যাড হবে তো। কি অ্যাড হবে, এইচ আর বি এর তাহলে দেখো এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, এই দেখো, শুধু বি বি চলে আসছে, বি বি বি। ঠিক আছে না? জি স্যার। এখানে আমি ভিও লিখতে পারতাম, আর যেহেতু এটা আউটপুট ভোল্টেজ ভিসিবি, একটা লিখলেই হলো, তাই না?
আচ্ছা, এইখানে দেখো তো একটুখানি অ্যারোটা কোন দিকে, ডিভাইসের দিকে, তাই না? এই কারেন্টটা, ইমিটার কারেন্টটা কোন দিকে যাচ্ছে? ডিভাইসের দিকে। ডিভাইসের দিকে। কিন্তু কমন এনপিএন ট্রানজিস্টর থেকে কি কারেন্ট বের হয় না ভিতরে ডিভাইসে ঢোকে? বের হয়। বের হয়। তো এখানে কেন দিলাম এদিকে? দিলাম এই জন্য ওই যে যে এখন কনভেনশন। এসি সিগন্যালের কথা কনভেনশন অনুযায়ী ইমিটার কারেন্ট ইকুয়াল টু বেস প্লাস কালেক্টেড কারেন্ট। না ওইটা না, ওইটা না। না। তোমার এটা এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। এসি ইকুইভ্যালেন্ট সার্কিটে এটা এমন ভাবে বায়াস করা আছে যে এখন এসি সিগন্যাল এই ডিভাইসের দিকেও যেতে পারবে, ডিভাইস থেকে বেরও হতে পারবে। বুঝতে পেরেছো? মানে ডাজন্ট ম্যাটার আর কি। আসলে কি এখানে একটা কারেন্ট আছে, মনে করো 1 মিলি এম্পিয়ার কারেন্ট, আর আইটা হইলো কিসের জন্য এখানে কমতেছে বাড়তেছে, এটা এসি কারেন্টটা। এসি কারেন্টটা ধরো 0.1 ইনক্রিজ করতেছে, 0.1 ডিক্রিজ করতেছে। যখন ডিক্রিজ করবে তখন বলবো যে এসি কারেন্ট এই দিকে ফ্লো করছে, আর যখন ইনক্রিজ করবে তখন বলবো কারেন্ট এই দিকে ফ্লো করছে, এইরকম। তাহলে এসি কারেন্ট কিন্তু ট্রানজিস্টরের অ্যারোর উপরে ডিপেন্ড করবে না, ঠিক আছে? এটা দুই দিকে ফ্লো করবে। দুই দিকে যদি ফ্লো নাই করতে পারে তাহলে তো এসি সিগন্যালকে তুমি প্রপারলি অ্যামপ্লিফাই করতে পারবে না। একটা সাইকেল সার্কিটে ঢুকবে, ইনপুট হবে, আর একটা সাইকেল ইনপুটে হবে না। তাহলে এখানে যে সিচুয়েশনটা দেখানো হলো সেই সিচুয়েশনটা হলো ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলের জন্য। যখন এখানে পজিটিভ আসবে এসি সিগন্যালের, তখন কারেন্ট এদিকে ফ্লো করবে, আর এদিক দিয়ে যদি কারেন্ট ঢোকে তাহলে দুইটা কারেন্ট এদিক দিয়ে বের হয়ে যাবে। এসি সিগন্যাল ডিভাইসের দিকে যেতেও পারে, বের হতে পারে। এটা কনসেপচুয়ালি। অ্যাকচুয়ালি হয় কি ডিসি কারেন্টটা কমে যায় আর বেড়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের কমন বেজ হলো। এবার কমন কালেক্টর দেখো, শুধু কি লাগিয়ে দেওয়া হয়েছে? সি। সেই লাগিয়ে দেওয়া হয়েছে, বাস। তাহলে এটার এক কাজ করি, এইটারে ও লিখে দেই না, সব তিনটাই তো ও আছে, দুইটাই ও আছে, এটাতে একটা ও দিয়ে দিই। এখন কি হলো, সবগুলো সেম। আচ্ছা, তোমরা এইটাকে একটু ড্র করে নাও, এইটার একটু ড্র করো। আচ্ছা, হাইব্রিড মডেলের একটা অসুবিধা হলো এই মডেলের যে প্যারামিটার গুলো, 4টা প্যারামিটার ট্রানজিস্টরের ডেটা শিটে দেয়া থাকে না, শুধু একটা দেয়া থাকে, এইচএফইটা দেয়া থাকে। তাহলে বাকিগুলো জানা না থাকলে এটা মডেলিং মানে অ্যানালাইসিস করা ডিফিকাল্ট। তবে এইটাকে যদি নেগলেক্ট করা হয় আর বাকিগুলো মোটামুটি অন্য থেকে বের করা যায়। এইটা আসলে এই আর এর সমান। এই যে এখানে এইচ আই টা কি বুঝতে পারছো? এইচ আই টা হলো বিটা আর এর সমান। একটা টেবিলে আমি নিচে লিখে দিছি সেগুলো। আর সুবিধা কি? সুবিধা হলো এটা মানে এক্সাক্ট ডেটা পাওয়া যায়, ট্রানজিস্টরের বিহেভিয়ারটা সে প্রপারলি প্রডিউস করতে পারে। ঠিক আছে, এখন আমরা আমাদের এই সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ার, এই যে এখানে একটা থেকে আরেকটা বের করা স্যার টিপিক্যাল ভ্যালু। হ্যাঁ বলো বলো। সরি, ওই আরই ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা বা হচ্ছে ওই যে আরই মডেল, ওইটা লেটেস্ট না? আর এটা লেটেস্ট। হ্যাঁ, তাইলে এটা আমরা মানে ব্যবহার তো করা লাগবে কিনা কোথাও? ওইটাই তো। এটার উপরেই অনেক অ্যানালাইসিস আসে পড়ে বইগুলোতে, আবার এটার উপরেই করে। ঠিক আছে, আরই আসার আগে এটাই ছিল। এখন এইটা ওই আরির চাইতে একটু বেশি যে, সেই জন্য অনেক জায়গায় এটা ইউজ করে। সেই জন্য আমরা অত পড়বো না, এখানে একটা পড়বো শুধু, এই কমন ইমিটারের অ্যানালাইসিসটা পড়বো। আচ্ছা, আমরা তাহলে কমন ইমিটারের অ্যানালাইসিসে চলে আসি। এই সার্কিট তোমরা জানো, এই সার্কিটও জানো। এখন এটার থেকে কিভাবে এটা আসলো সেটা এখন বের করতে হবে। দেখো একেবারে এখান থেকে আগাতে থাকো। প্রথমে আছে কি? প্রথমে আছে হলো তোমার ইনপুট সোর্স। তাহলে ইনপুট সোর্স দিলাম, ইনপুট সোর্স থেকে যে কারেন্ট যাবে ইনপুট কারেন্ট হবে, এখানে ইনপুট ভোল্টেজ হবে, আর এখানে দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল হয়ে আরবি হয়ে গেল, আর এখানে এই দুই টার্মিনালের ভোল্টেজ আমরা কি বলবো? ভিবি বললাম। এখান দিয়ে যেই কারেন্ট ফ্লো করতেছে সেটা আইবি। ঠিক আছে, এখানে আইবি কারেন্ট যদি এদিক দিয়ে যায় তাহলে তোমার কি হবে? দেখো, বেস কারেন্ট যদি ঢুকে ডিভাইসের দিকে তাহলে কালেক্টর কারেন্টও ভিতরে ঢুকতে হবে, তাই না? এই যে এখানে দেয়া আছে, এই যে কালেক্টর কারেন্টও ঢুকবে। এখন এই ট্রানজিস্টরকে আমি কি দিয়ে রিপ্লেস করব?
Hybrid model. হাইব্রিড মডেল দিয়ে। হাইব্রিড মডেল কি চারটা কম্পোনেন্ট, দেখো চারটা কম্পোনেন্ট এই যে ব্লকের ভিতরে আছে, গ্রিন ব্লকের ভিতরে আছে দেখো। এইটা বারবার লিখতে হবে তো সেই জন্য এটা ইকুয়াল টু করা হইলো কত, আরও। আরও মানে আউটপুট রেজিস্ট্যান্স সমান কত 1/SOE। ঠিক আছে, এটা কি ম্যাচ করে তোমাদের ইসের সাথে, এই ইকুইভ্যালেন্ট সার্কিট আর এই সার্কিট থেকে, এই সার্কিট থেকে এই সার্কিটটা ড্র করতে না পারলে তুমি ইকুয়েশন গুলো ডিরাইভ করতে পারবে না। সুতরাং এটা থেকে কিভাবে এটা আসলো সেটা একটু বুঝে নাও। এখানে কোশ্চেন থাকলে বলো তো, এই যে এই সার্কিটটা যে ড্র করলাম এতে কোনো কোশ্চেন আছে কিনা? আরই মডেলের মতোই, আরইতে শুধু এখানে 3টা ইউজ করেছি, এখন 4টা ইউজ করেছি। ঠিক আছে, কোশ্চেন তাহলে ইনপুট ভোল্টেজ সমান কত হবে, আমরা অ্যানালাইসিস শুরু করে দেই। ইনপুটের আগে আউটপুট ভোল্টেজটা বের করি। আচ্ছা, আউটপুট ভোল্টেজ তুমি যদি আইও কে আরএল দিয়ে মাল্টিপ্লাই করো তাহলেও হবে, ঠিক না? যদি আমি এই রেজিস্ট্যান্সের কারেন্টটা জানতাম তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালুকে মাল্টিপ্লাই করলে আমার আউটপুট ভোল্টেজ পেতাম। আচ্ছা, আমি যদি এইটা না জানি, আইসি যদি জানি, যদি তুমি আইসি বলো তাহলে এই দুইটার প্যারালালকে মাল্টিপ্লাই করতে হবে। দেখো, যদি আইসি হয় তাহলে আরসি প্যারালাল আরএল, আর নিচে যেহেতু পজিটিভ আছে সেহেতু মাইনাস সাইন। আর যদি এই কারেন্টটাকে বের করি, ধরি আমরা, বলো তো এই কারেন্টটাকে যদি কনসিডার করি তাহলে কোনটা কোনটা মাল্টিপ্লাই করতে হবে? এইটা এইটা আরও আরসি আরএল তিনটা প্যারালাল, প্যারালাল। রাইট। তাহলে আমরা এই যে 3টা প্যারালাল করলাম, এই দুইটাকে আরএল প্যারালাল আরসি কে আমি আরএল প্রাইম বললাম। এটা এসি লোড, এই যে এসি লোড লাইন এর সময় এটা করেছিলাম, মনে আছে? জি স্যার। তাহলে এটা কার ভ্যালু পাওয়া গেল? আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ। এইবার ইনপুট ভোল্টেজটাকে বের করব আমরা। ভি ইন, এই যে ভি ইন সমান কি আবার? ভিবি। ভিবি, কেন প্যারালালে আছে, তাহলে ভিবি সমান কত হবে? এই দুইটার যোগফল হবে। যোগফল হবে কেন? কারেন্ট এই দিকে যাচ্ছে, কারেন্ট এই দিকে গেলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, আমাদের ওই মডেল অনুযায়ী। ঠিক আছে, তাহলে দুইটা কি হবে বলো? যোগ হবে, তাই না? এই ভিবি সমান হবে হলো এই দুইটার যোগফল। তাহলে আমরা এই যে এই দুইটার যোগফল লিখলাম, এই যে এই দুইটার যোগফল লিখলাম, আইভি ইনটু এইচআই প্লাস এইচআরই ভিও। এখন ভিওর ভ্যালু না বের করেছো তুমি, এই যে, তাহলে ভিওর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, এখানে বসাও, তাহলে দেখো কত হচ্ছে। এখানকার আরই আর এখানে এইচএফই আইভি, তারপরে আরও প্যারালাল আরএল প্রাইম। বুঝেছো না? জাস্ট ভ্যালুটা বসাইছি। এখন এই যে এইটা হলো তোমার আউটপুট ভোল্টেজ, আর এটা হলো কি? ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ। তাহলে আমি আউটপুট ভোল্টেজকে ইনপুট ভোল্টেজ দিয়ে যদি ডিভাইড করি, ভোল্টেজ গেইন পাবো। ভোল্টেজ গেইন পাওয়া যাবে। তাহলে এই যে আউটপুট ভোল্টেজকে ইনপুট ভোল্টেজ দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে উপরে কি আসবে দেখো তো? আইবি টা কাটা যাবে না, এখানে সব জায়গায় আইবি আছে না, এখানেও আইবি আছে, এখানেও আইবি আছে, এটা কমন নিয়ে কেটে দিব, ক্যান্সেল করে দেব। তাহলে উপরে থাকবে কি? মাইনাস এইচ এফ ই আর ও প্যারালাল আর এল প্রাইম, এই যে আর ও প্যারালাল আর এল প্রাইম। আর নিচে এখানে কত থাকবে? এইচ আই ই মাইনাস, দেখো, এইচ আর ই এইচ এফ ই আর ও প্যারালাল। জাস্ট সিম্পল ম্যাথ করেছি। এখন শোনো, এই যে আর ই ট্রানজিস্টরের এই আর ইর ভ্যালু খুবই ছোট। আমরা একটা টিপিক্যাল ভ্যালুর একটা লিস্ট দেখে আসি ছিল, আমি একটু তাড়াহুড়া করছি। এই আর এর ভ্যালু দেখো কেমন। এই কমন ইমিটারের জন্য কত বলো? অনেক ছোট না? জি স্যার।
অনেক ছোট, 10⁻⁴। সেই জন্য এটাকে তুমি চাইলে 0 কনসিডার করতে পারো। অধিকাংশ বইয়ে তাই করে, 0 কনসিডার করে। তাহলে এটাকে যদি 0 কনসিডার করি, এই টার্মটাকে যদি 0 কনসিডার করি, তাহলে মাইনাসের টার্মটা পুরোটাই কি হয়ে যায়? 0 হয়ে যায়। 0 হয়ে যায়। 0 হয়ে যাবে। 0 হয়ে যায়। আচ্ছা, আরেকটা প্যারামিটার দেখে আসি। সেটা হলো ওই এইচ ও, ওর ভ্যালু দেখো কেমন, অনেক অনেক ছোট না? 10⁻⁻6। Six. এটাকে 1 আপন করলে ভ্যালুটা কেমন হবে? Infinity. অনেক বড় হবে, তাই না? অনেক বড় মেগা হবে। মেগা মেগা ওমের মতো চলে যাবে। কিন্তু আবার 0.5 টাইপ দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা এই টার্মটাকেও নেগলেক্ট করতে পারি, যেহেতু এটা প্যারালালে আছে। এই যে এই টার্মটাকেও আমরা নেগলেক্ট করতে পারি, এই টার্মটাকেও নেগলেক্ট করতে পারি, তাই না? তাহলে প্রথমে এটাকে নেগলেক্ট করলাম, এটাকে নেগলেক্ট করে এটা লিখলাম। এরপরে আবার আর ওকে নেগলেক্ট করে, আর ওকে আবার নেগলেক্ট করে, এই যে আর ও প্রায় ইনফিনিটি ধরবো। তাহলে এইটা হয়ে গেল তোমার ভোল্টেজ গেইনের এক্সপ্রেশন। দেখো এইটার সাথে এটা মিলাও তো পারো কিনা। এই কমন লিমিটার অ্যামপ্লিফায়ারের গেইন আরই মডেলে কত বের হয়েছিল দেখি কেউ বলতে পারো কিনা? মাইনাস minus RC parallel RL divided by RE. ডিভাইডেড বাই RE. ই। তাহলে এখানে দেখো এই এইচএফই এটা কি বিটা না? জি স্যার। আর এইচআই সমান যেন কি বলছিলাম? এইচআই সমান হলো বিটা আরই। বিটা আরই বিটা RE. বলেছিলেন। হ্যাঁ, তাহলে এখানে যদি বিটা আরই বসাও আর এটাও বিটা বসাও, তাহলে দুইটা কেটে যাবে, আগেরটা সমান হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে বুঝছি স্যার। আমাদের গেইনের একটাই তো ডিভাইস নাকি? কমন ইমিটার অ্যামপ্লিফায়ারকেই তো অ্যানালাইসিস করছো, মেথডটা ভিন্ন কিন্তু রেজাল্টটা কাছাকাছি হইতে হবে, এক্স্যাক্টলি সেম না হইলেও কাছাকাছি হতে হবে। তাহলে এই যে আমরা এটা পেয়ে গেলাম সমান। এখন যদি কেউ আরএল ইউজ না করো, তাহলে সরি এই আরএল ইউজ না করলে শুধু আরসি আসবে। তাহলে এটা আমাদের আউটপুট সরি অ্যামপ্লিফায়ারের গেইন বের হলো। এবার বের করবো হলো ইনপুট ইম্পিডেন্স। ঠিক আছে? এই ইকুয়েশনটাকে আমরা যদি কোথায় যেন এটাকে যদি আইবি দিয়ে ভাগ করি, তাহলে জেডবি বের হবে না? এই ভি কে আইবি দিয়ে ভাগ করে দিব, তাহলে এই টার্মিনালের ভোল্টেজ বের হবে না? জেডবি, ওইখানে জেডবিটা লেখা হয় নাই তো, জেডবি এখানকার জেডবি আসবে, জেডবি আমি তো লিখে দেই না। এই যে এখানে আমাদের কি চলে আসবে, এই পয়েন্টে জেডবি চলে আসবে, ঠিক না? বেস টার্মিনাল কারেন্টটা জেডবি। জেডবি কিভাবে বের হবে বলো? ভিবি ডিভাইডেড বাই আইবি। IB. তাহলে ওই ওই যে ইকুয়েশনের মধ্যে তুমি যদি করো, এই আইবি দিয়ে ডিভাইড করে দাও, তাহলে সিম্পলি আইবিটা ক্যান্সেল হয়ে যাবে। দেখো এই যে এখানে আইবিটা ক্যান্সেল হয়ে যাবে। অথবা আমরা নিচের ইকুয়েশনে যাই, এই ইকুয়েশনে যাই, এই যে একটা আইবি আছে এটা বাদ পড়বে, এখানে একটা আইবি আছে এটা বাদ পড়বে, তাই না? তাহলে জেডবি সমান কত হবে খেয়াল করে দেখো, এইচ আই মাইনাস ওই বাকি টার্মটা। তাহলে জেডবি সমান হলো কত? এই যে এই টার্মটা। এখন এখানেও এটাকে কি করছিলাম আমরা? 0 কনসিডার করেছি। এইচ আর এর ভ্যালু কত? 0। তাহলে জেডবি সমান কত হলো? এইচ আই। তাহলে এখন ওভারঅল ইনপুট ইম্পিডেন্স কত হবে? এই আর বি প্যারালাল জেডবি। জেডবি। হ্যাঁ, তাহলে আর বি প্যারালাল জেডবি। এই যে আর বি প্যারালাল জেডবি। এখন বলো আর বি প্যারালাল জেডবি, জেডবি সমান কত? জেডবি সমান এইচ আই। এই দুইটার মধ্যে কোনটা বড় হয় দেখি বলতে পারো কিনা? এই আর বি এবং এইচ আই এর মধ্যে আরবি এর বেলায় RB বড় হয়। আরবি বড় হয়। তাহলে কোন এক সময় আরবি সাধারণত যদি হয় বায়াসিং রেজিস্ট্যান্স অনেক বড় করতে পারো, তাহলে ইনপুট ইম্পিডেন্স এইচ আই। আচ্ছা বলো আর মডেলে এটা কত ছিল? আরই মডেলে হ্যাঁ বিটা আরই। বিটা আরই, তাহলে এখানেও তো এইচ আই সমান বিটা আরই সমান, তাহলে ইনপুট ইম্পিডেন্স সেম পাওয়া গেল। এবার আউটপুট ইম্পিডেন্স ক্যালকুলেট করতে হলে আমাদের জন্য কি করতে হয়? ইনপুটকে দেখো শর্ট করতে হয়, তাই না? ইনপুটকে শর্ট করলে ইনপুট ভোল্টেজ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে ইনপুট ভোল্টেজ যদি 0 হয়ে যায়, শর্ট করে দিলে এই টার্মিনালটা কিন্তু শর্ট হয়ে যাবে, এই টার্মিনালটা শর্ট হয়ে যাবে, এই টার্মিনালটা শর্ট হয়ে যাবে। এই টার্মিনাল শর্ট হয়ে গেলে তোমার এই কারেন্টের ভ্যালুটা কি হবে?
ভোল্টেজ যদি না থাকে আইবি বেস Zero. কারেন্ট থাকবে, No, না sir, স্যার zero জিরো হয়ে যাবে। কারেন্ট জিরো হবে। তাহলে এই এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যাবে, ঠিক না? স্যার তাহলে এটা যদি ওপেন হয়ে যায় তাহলে এই টার্মিনালে তুমি যদি রেজিস্ট্যান্স মেজার করো যে এইটা আমার নাই, মনে করো আরএল নাই, তাহলে রেজিস্ট্যান্স হবে কি আরসি প্যারালাল আরও, প্যারালাল আরো প্যারালাল আরও, আবার আরও কি ভেরি লার্জ। লার্জ এই জন্য আরও কে আমি যদি নেগলেক্ট করি তাহলে কত হয়? সিম্পলি আরসি। আরসি দেখো এটা আর এর সাথে মিলে গেল, আর ই মডেলের সাথে মিলে গেছে কিন্তু, ঠিক আছে? এখন আরএল সহ যদি চিন্তা করো যে আউটপুট ইম্পিডেন্স উইথ আরএল সহ যদি চিন্তা করো তাহলে তুমি কি পাবে? আরসি প্যারালাল আরএল হ্যাঁ বাস, তাহলে এগুলো কিন্তু সব মিলছে ওটার সাথে, আগেরটার সাথে আর ই মডেলের সাথে মিলে গেছে। কেন মিলেছে জানো? এটার যে একুরেসি, সেই একুরেসি টার্মটাকে তো আমরা বাদ দিয়ে দিয়েছি। কোনটা? এই যে এই আর ই যদি আমরা এক্স্যাক্টলি বসাতাম, বসালে আমরা একদম পারফেক্ট রেজাল্ট পেতাম, একিউরেট রেজাল্ট পেতাম। এখন এটার ভেরিয়েশনটা খুব কম, সেই জন্য এটাকে বাদ দিয়েছি। বাদ দিয়ে আমরা আর এর রেজাল্ট আর হাইব্রিড মডেলিং এর রেজাল্ট সেম পাচ্ছি। এবার আসো কারেন্ট গেইন। আচ্ছা, ইনপুট কারেন্টটা কি আছে এখানে? আইন আবার কার কার মধ্যে ডিভাইড হচ্ছে? আরবি এন্ড জেডবি RB আর ZB জেডবি। আমি আইবি বের করতে চাই, সমান কত হবে বলো? আইন স্যার ভিবি বাই জেডবি হ্যাঁ VB বাই ZB না, আমি বলতে কারেন্ট ডিভাইডার রুল থেকে চাচ্ছি, আইন কে ভাগ করে চাচ্ছি। প্রসেসরটা আই ইন ইনটু আরবি ইকুয়াল ডিভাইডেড টু বাই RB আরবি প্লাস জেডবি ডিভাইডেড বাই RB এই যে এটা প্লাস লিখেছি ZB। আমি, দেখো। এই যে ঠিক আছে না? জি স্যার। জি স্যার আইন আরবি প্লাস জেডবি। আরবি প্লাস জেডবি হ্যাঁ আরবি জি প্লাস স্যার জেডবি। তাহলে এইটাকে আমি একটু নিচে দিয়ে দিলাম, এইভাবে লিখলাম আইবি বাই আইন, তাহলে এটা থাকলো, ঠিক আছে? এখন আউটপুট কারেন্ট, এইটাকে আমি ভেরি লার্জ চিন্তা করতেছি, আরও কে বাদ দিয়ে হিসাব করতেছি, এটা নাই। তাহলে এটা যদি না থাকে, এই টোটাল কারেন্টটা এই দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে ভাগ হবে জি স্যার আরসি আর আরএল এর মধ্যে আরএল এর মধ্যে। আমি কোনটা চাচ্ছি? আরএল এরটা চাচ্ছি। আইও আরএল এটা যাচ্ছে হ্যাঁ, তাহলে আইও সমান কত হবে? আইও আই ও সমান হবে RC এলসিপি আইবি আইবি আর সি ডিভাইডেড বাই আরসি প্লাস আরএল প্লাস RL। রাইট। তাহলে আসো ওই যে এই যে দেখো এইচএপি আইবি উপরে হবে আরসি, নিচে আরসি প্লাস আরএল। এইটাকে আমি উপরে আই ও রেখে নিচে আইবি নিয়ে আসলাম। তাহলে এখন দেখো আমি কারেন্ট গেইন বের করতে যাচ্ছি। কারেন্ট গেইনের ডেফিনেশন কি? আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট তাহলে আই ও ডিভাইডেড বাই আই ইন। কিন্তু এটাকে যদি আমি এইভাবে লিখি অসুবিধা নাই, আইবি দিয়ে একবার গুণ করলাম, একবার ভাগ করলাম, আছে ঠিক আছে না? জি স্যার। তাহলে এইটার ভ্যালু তো আমরা ওই যে ইকুয়েশনে পেয়েছি, উপরের দুটো ইকুয়েশন দেখো। তাহলে এই দুইটা ভ্যালু, এই যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা মাল্টিপ্লাই করলেই আমি কারেন্ট গেইন পেয়ে যাচ্ছি, জি স্যার। ঠিক আছে? তাহলে এই দুইটা ভ্যালুকে মাল্টিপ্লাই করে কারেন্ট গেইন পেয়ে গেলাম। এখন এই দুটার মধ্যে এই জেডবি এর ভ্যালু কি রকম হয়? জেডবি এর ভ্যালুর অনেক চাইতে ছোট। আরবিটা অনেক বড়, তাই না? বড় হয় আর জি স্যার। হ্যাঁ, তাই যদি হয় তাহলে কোনটা বাদ পড়বে বলো? ZB বাদ যাবে। আরবি বাদ যাবে না তো, যোগফল হচ্ছে ZB বাদ যাবে হ্যাঁ জেডবি বাদ যাবে। জেডবি বাদ গেলে আরবি কেটে যাবে। জি স্যার। আচ্ছা, এইখানে আবার এই দুইটার মধ্যে আমরা কি চাই? আমরা চাই যে আর সিটা বড় হোক, জি স্যার। আর সিটা বড় হোক। আর সিটা যদি বড় হয় কারে আমার ভোল্টেজ গেইনও বাড়বে। আর এখানে আরএল কে নেগলেক্ট করলাম, তাহলে RC কাটা যাবে। কারেন্ট গেইন কত হলো? HFE। তাহলে আমরা অনেক সময় এটাই তো বলি যে কমন ইমিটার অ্যাম্পলিফায়ার আউটপুট কারেন্ট কত বলো? আউটপুট কারেন্টের নাম কি? আইসি। ইনপুট কারেন্টের নাম কি? আইবি। ডিভাইড করলে কি হয়? IC ডিভাইডেড বাই IB। আইবি। এটাই তো কারেন্ট গেইন। আর এটা সমান কি? বিটা। তাহলে এই বিটা আর এইচএপি একই জিনিস, ঠিক আছে? তাহলে এটা হলো একদম অ্যাপ্রক্সিমেট করতে করতে আসলাম, কিন্তু আসলে এগুলো তো ট্রু হবে না, বুঝতে পেরেছো?
এগুলো ট্রু হবে না। কেন হবে না? অ্যাপ্রক্সিমেট ভ্যালু। হ্যাঁ, এগুলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু। হ্যাঁ, স্যার আমরা যে অ্যানালাইসিস করলাম স্যার, এখানে ওই যে ডিপেন্ডেন্ট যে ভোল্টেজ সোর্স এর কোনো এফেক্ট নাই? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কোনটা জানো? ওই যে এই ভোল্টেজ সোর্স। হ্যাঁ হ্যাঁ এই শোনো, তুমি যখন এই কারেন্টকে কি করে দিয়েছো, তুমি কোনটার ইসের কথা বলতেছো এখন? আমি যে কারেন্ট গেইন বের করলাম সেটাতে? জি স্যার। কারেন্ট গেইন যদি আসতো তাহলে আমি লিখতাম, কিন্তু আমার এই সার্কিটে তো এই পাশের কোনো ইফেক্ট নাই। দুটো সার্কিট তো কমপ্লিটলি আলাদা। ঠিক আছে, যদি থাকতো তাহলে তো সার্কিটই আমাকে বলে দিত। বুঝতে পেরেছ? এই সার্কিটে এটা 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 সেপারেট করা হয়েছে, সেই জন্য তো আমরা স্টেপ বাই স্টেপ আসলাম। তোমাদের এটা একটু পড়তে হবে, পড়ে বারবার 2-3 বার পড়ে একটু রিয়েলাইজ করতে হবে, তারপরে কনসেপ্টটা অ্যাকসেপ্ট করতে সুবিধা হবে। এখন অনেক কিছু কনফিউশন মনে হবে, কিভাবে হইলো কিনা আদৌ। ঠিক আছে, না হইছে কেন? যত বই, বয়েল স্টেটের বই বলো, ডেভিড বেলের বই বলো, আর ট্রানজিস্টর তো এখন আবিষ্কার হয় নাই, সেই 48-এ আবিষ্কার হয়েছে। এই মডেল তার কিছুদিন পরেই তৈরি হয়েছে। এগুলো দিয়েই সব অ্যানালাইসিস করা হচ্ছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন তোমাদের কাজ হলো যেইভাবে পারো মাথার মধ্যে সেট করে নিতে হবে। এই বুঝতে পারছো কথা? কনফিউশনের কিছু নাই, যা আছে সবই একদম কারেক্ট, এস্টাবলিশড, ওয়েল এস্টাবলিশড। তুমি এখন কিভাবে চিন্তা করে এটা বুঝবা সেটা হলো কথা। কোশ্চেন আছে কোনো? আমার মনে হয় কোশ্চেন নেই, নাকি? তোমরা তো নাই স্যার। বাসায় পড়াশোনা করো না, করলেও নাকি ভুলে যাও, আর কোশ্চেনও কি ভুলে যাও যে স্যারকে এটা জিজ্ঞাসা করতে হবে নাকি? স্যার এখানে যে আমরা আর ও ভ্যালুটাকে অনেক লার্জ ধরে আমরা ইগনোর করছি, তো স্যার এটা যদি এরকম না করা যায়, মানে যদি ভ্যালুটা বেশি বড় না হয় তাহলে তাহলে ওই ইকুয়েশন লিখবা, একদম প্রথমটা লিখে ফেলবা। আমরা তো কি কোন কি জিনিস বের করতে চাচ্ছ? আর ওকে লার্জ না ধরে, এই ধরো এখানে ভোল্টেজ গেইন আমরা বের করতে চাচ্ছি। ভোল্টেজ গেইন এটা তো বাদ পড়েই যাবে, কারণ এটা ছোট, নাকি? জি আচ্ছা, স্যার। যদি না ছোট হয়, স্যার এটা ছোট না, তাহলে ছোট না হলে কত জানতে হবে তখন? ডেটা শিট থেকে বা এনি হাউ এই ভ্যালুটা জানতে হবে। যদি এই ভ্যালুটা জানা থাকে তখন এই এক্সপ্রেশন ইউজ করব আমি, তখন এই এক্স্যাক্টলি এই এক্সপ্রেশনটা ইউজ করব। বুঝতে পেরেছো? তোমার তো সেই ইকুয়েশনও আছে, এক্সাক্ট ভ্যালুটাও আছে। এই যে তোমার এখানে তাহলে কি কি জানা লাগবে বলো? আরও জানা লাগবে, তারপরে এইচ আর ই জানা লাগবে, সব 4টা প্যারামিটারের ম্যাথ করব আমরা সেইভাবে। ঠিক আছে, যদি 4টা প্যারামিটারই জানা থাকে তাহলে তুমি এক্সাক্ট হিসাবটাই করতে পারছো। এই যে এই কোশ্চেনের অ্যান্সার পেয়েছো? হ্যালো, জি স্যার পেয়েছি। আর কি কোশ্চেন আছে বলো? আমার টাইম তো অলমোস্ট শেষ, আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিই, একটু বাসায় দেখে নিও তো। এই যে দেখো, এই যে ভিডিও করে দিলাম। হ্যাঁ, এটা হলো আমার প্রবলেমটা। তোমরা কি দেখো আমার প্রবলেম গুলো? ভুল কিন্তু অনেক আছে। এই দেখো, এই ঠিক আছে, তাহলে এই ম্যাথটা বাসায় দেখবে। এগুলোর সাথে একটা করে কমা, এই ধীরে ধীরে যাচ্ছে, এইখানে যে রেজাল্ট শেষ হলো। তাহলে এই পর্যন্ত তোমরা বাসায় কমপ্লিট করবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। তোমাদের তো পরীক্ষা হবে সামনে, এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। হ্যাঁ, স্যার ওইটা কবে কি? তোমাদের বলা হয়েছে যে আগামী মাসে এই সিলেবাস শেষ করতে, আগামী মাসে সিলেবাস শেষ করতে। আর গত 2 দিন আগে ভিসি স্যার ওনারা মিটিং করছেন যে কিভাবে পরীক্ষাটা নেওয়া যায়। হুট করে একটা ডিসিশন হবে যে ঠিক আছে, এক এক ডিপার্টমেন্ট একা একা পরীক্ষা নিয়ে নেই। কার্জন হলে অনেক জায়গা আছে, সেখানে বসে স্প্রেড হয়ে সোশ্যাল ডিস্টেন্স, কি বলে এটা, ডিস্টেন্স মেনটেন করে পরীক্ষা দিয়ে দিবে। তখন কিন্তু বিপদে পড়ে যাবে, হয়ে যেতে পারে কিন্তু পরীক্ষা। ঠিক আছে, আর আমার কথা হলো পরীক্ষা যদি নাও হয়, সিলেবাস শেষ করতে বলছে, সেকেন্ড সেমিস্টারের সিলেবাস শেষ শুরু করে দিতে বলছে, তাহলেও তো তোমাদের পড়া ফার্স্ট সেমিস্টারটা ক্লিয়ার করতে হবে, বুঝো নাই?
জি আগামী স্যার মাসে এটা শেষ করে পরের মাস থেকে হয়তো আবার সেকেন্ড সেমিস্টার শুরু করে দিতে পারে, পরীক্ষা যদি না নিতে পারে। তাহলেও আমার কি করতে হবে, এই সেমিস্টার ক্লিয়ার করতে হবে। তো ঠিক আছে, পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম।